আচ্ছা, আগের দিন আমরা 30 দাগ থেকে মানে 30 দাগ অবধি করিয়েছিলাম, ঠিক আছে? যারা পুরনো ভিডিও দেখোনি তাদের বলবো তোমরা দেখো, তোমাদের একটা প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টের নাম হচ্ছে তোমাদের জেনারেল সায়েন্স নভেম্বর, ঠিক আছে? জেনারেল সায়েন্স, জেন সায়েন্স বা জেনারেল সায়েন্স এরকম লেখা আছে, এবং দেখবে তোমরা নভ 2025 বলে লেখা আছে, ঠিক আছে? নভ 2025 এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে তোমরা চলে যাবে। চলে গেলে তোমরা পুরনো ক্লাসগুলোর যে লিঙ্ক তোমরা সব পেয়ে যাবে। এটা তোমার ইউটিউবে ফ্রিতেই আছে। আর যারা অ্যাপে আছো, যারা ইউটিউবে দেখতে চাইছে না, ডাইরেক্ট অ্যাপে দেখতে চাইছে, তারা দেখবে দুটো সেকশন আছে। একটা হচ্ছে পেড সেকশন, একটা হচ্ছে আমাদের ফ্রি কোর্স সেকশন। ফ্রি কোর্স সেকশনের মধ্যে যাবে, গিয়ে তোমরা দেখবে প্রথমে তোমাদের রিজনিং, তারপর তোমাদের দেখবে ফিজিক্স বা জেনারেল সায়েন্সের ক্লাস, ইউথ জেনারেল সায়েন্স বলে লেখা আছে ফ্রি এর মধ্যে। ওই ফোল্ডারটা ঢুকবে, তুমি সব ক্লাসগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আমি অ্যাডমিনকে বলে দেবো যে এত পুরনো যত ক্লাস হয়েছে সব যেন ওর মধ্যে দিয়ে দেওয়া হয়। অলরেডি দিয়ে দেওয়া আছে, বাট আমি তাও বলে দেবো। আচ্ছা, 31 দাগ দেখো, আরেকটা ছোট্ট কথা বলবো। 31 দাগটা তোমরা যারা ট্রাই করতে চাইছো ট্রাই করতে পারো। এক্সাম ডেট কবে এটা নিয়ে একটা ছোট্ট কথা বলবো। দেখো, অলরেডি আমরা জানি যে পুরনো যে ওয়ে আছে, ওয়ে মানে অরিজিনাল অ্যাপ্লিকেশন, সেটা তার থেকে আমরা দুটো জিনিস পেয়েছিলাম। একটা হচ্ছে স্টে পেয়েছিলাম, দুই ক্যাট কোর্স, ক্যাটের যে কেস সেটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে? ক্যাট কেস পেয়েছিলাম আমরা, ক্যাট কেস। তো এই দুটোই আমাদের আমরা জানি যে ডিসমিসড হয়ে গেছে। ক্যাট কেসও ডিসমিসড হয়ে গেছে এবং স্টেও ডিসমিস হয়ে গেছে, দুটোই কিন্তু এখন আর নেই। ওই জন্য আমি ক্রস দিয়ে দিলাম। অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হওয়ার জন্য আমি যা অফিসিয়াল ডাটা পড়েছি তাতে কোনো বাধা নেই। বাট আমি আর একটা কথাও শুনেছি, এটা তো ওয়ে নম্বর 1 নম্বর ওয়ে থেকে আমরা এটা পেয়েছিলাম। আর একটা ওয়ে এরপরে ফাইল করা হয়েছে, নতুন একটা অরিজিনাল অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে। এগুলোর কথা ভুলে যাও। নতুনভাবে যারা দিল্লি হাইকোর্টে নতুনভাবে, দিল্লি এইচসিতে নতুনভাবে একটা ওয়ে ফাইল করা হয়েছে, ঠিক আছে? এবার এই দেখো, আগের বার ওয়েতে তোমরা যদি পুরো ডিটেলসে পড়ে থাকো, বা ডিটেল অনেক ভিডিও অনেকে দিয়েছে, ওই জন্য আমি আর ভিডিও করিনি, কারণ একই জিনিস বারবার দেখা মানে তোমাদেরই টাইম নষ্ট হওয়া এক। আর 2 নম্বর, তোমরা ঘাবড়েও যাও। অর্থাৎ এক তো তোমাদের টাইমের ওয়েস্টেজ হয়, দুই তোমাদের মেন্টাল হেলথেরও ওয়েস্টেজ হয়, সেটাও নষ্ট হয়, মানসিক স্বাস্থ্য নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য আমি আর ভিডিও দিইনি, কারণ আমি নিজেই কথাটা বলি। সো আমি যদি আবার ভিডিও দিই ভিউয়ের জন্য, তাহলে সেটা উচিত হবে না। সেই জন্য আমি নিজেই ভিডিও দিইনি। আমি জানি ভিডিও দিলেই 5-6 হাজার ভিউ হয়ে যেত, বাট আমি দিইনি। বাট তো দিয়ে কী করবো, তোমরা নিজেরাও জানো যে ব্যাপারগুলো কী হচ্ছে। আমি যখন ক্লাস করাই তখন তার সামনে পেছনে বা মাঝখানে দু একটা কথা বলে দিই, ক্লাসের শেষে বা ফার্স্টে বা মাঝখানে। তো আমি সেরকমই একটা ছোট্ট কথা এখানে বলবো, 5 মিনিট নেবো, বেশি নেবো না। সেটা হচ্ছে এই সেকেন্ড অরিজিনাল অ্যাপ্লিকেশানটা ফাইল হচ্ছে কোথা থেকে জানতে পেরেছি। সেটা হচ্ছে যারা কেস করেছেন তাদের যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে তারা কিছু কথোপকথন করেন, লাইভ অনেক সময় পডকাস্ট করেন, তাতে আমি এটা জানতে পেরেছি, ঠিক আছে? আমার টিম মেম্বার জানতে পেরেছে, টিম মেম্বার, তারা আমাকে জানিয়েছে স্যার এরকম একটা ব্যাপার হয়েছে, আপনি চাইলে বলে দিতে পারেন ক্লাসের সময়। তো আমি সেই জন্য তোমাদের জানালাম যে দিল্লি হাইকোর্টে নতুন একটা, এটার কোনো মূল্য নেই, আর এটা ক্যান্সেল হয়ে গেছে, নতুন অরিজিনাল অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে আইটিআইদের তরফ থেকে দিল্লি হাইকোর্টে, ঠিক আছে? এবার এটার কোনো অফিসিয়াল ডাটা বা কাগজ আমার কাছে নেই, সেই জন্য তারা বলছেন, এর ওপর বেস করে আমি তোমাদের কথাটা বললাম, ঠিক আছে? কতটা সত্য ওটা ওনারাই জানেন। আচ্ছা, এটা গেল। নেক্সট হচ্ছে, আমি তোমাদের এবার কোশ্চেন আলোচনায় আছি, তোমরা বলবে এক্সাম ডেট কবে স্যার? দেখো, যদি এই অরিজিনাল অ্যাপ্লিকেশনটা হাইকোর্ট গ্রাহ্য করে, তাহলে পুনরায় আবার স্টে আসতে পারে, ঠিক আছে? আর যদি অরিজিনাল অ্যাপ্লিকেশন হাইকোর্ট যদি বলে, আগেই তো বলে দেওয়া হয়েছে ব্যাপারটা নিয়ে সব, কারণ ক্যাট যে ডকুমেন্ট দিয়েছে, বেশ একটা দুটো পাতার নয়, ভালো রকম পেজের ডকুমেন্ট দেওয়া হয়েছে, এবং তাতে প্রচুর কিছু লেখা হয়েছে, এবং রেফারেন্স, অনেক কিছু রেফারেন্স দেওয়া আছে, এবং রেফারেন্সগুলো যথেষ্ট যুক্তিযুক্ত। একটাই যৌক্তিকতা, যারা আইটিআই স্টুডেন্ট আছে তাদের মতে, তারা খুঁজে পাচ্ছেন না যে আগে তাহলে রেল কেন বলেছিল যে আইটিআই করার কথা। আমরা মধ্যবিত্ত ঘরের লোকজন, আমরা আইটিআই করেছি, আমাদের পয়সার কি কোনো ভ্যালু নেই? ডেফিনেটলি তোমরা জানো যে প্রাইভেট কলেজ থেকে আইটিআই করতে গেলে 1,000 টাকা খরচ হয়, ঠিক আছে? এমনও কলেজ আছে যারা টাকার বিনিময়ে তোমার সার্টিফিকেট দিয়ে দেয়, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারছি আমি। এরকমও কলেজ অনেক পাওয়া যায় যারা টাকার বিনিময়ে সার্টিফিকেট দিয়ে দেয়, সব কিছু তুমি দেখবে ঠিকঠাক, বা টাকা বিনিময়ে সার্টিফিকেট দিচ্ছে, এরকমও আছে। আবার অনেক কলেজ আছে যারা টাকাও নেয়, ক্লাসও করায়, ঠিক আছে? পৃথিবীতে যেমন দু ধরনের মানুষ আছে, যেমন দু ধরনের সংস্থানও আছে। কারণ সংস্থান চালায় না, সংস্থান বেশিরভাগই মানুষই চালায়। তো মানুষ যেমন করাপ্টেড, সংস্থান অনেক সময় করাপ্টেড হয়। যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে, তো আইটিআই, কারণ আমার কাছে অনেক সময় ফোন আসে, যারা অনেক সময় বলে যে স্যার আমার তো করা নেই। এবার সবার তো ফোন নাম্বার সেভ থাকে না, ফলে আমি তোমাদের রেফারেন্স দিতে পারবো না, সমস্যা আছে। যেটা বলছি সেটা ভালো করেই বুঝতে পারছো, যে আমি একটা ওভারঅল জাজমেন্ট বলছি। যদি এই ওয়ে হাইকোর্ট নেয়, তাহলে কেস, এই পরীক্ষা একটু দেরি হতে পারে, কিন্তু আমার মনে হয় না এই ওয়ে হাইকোর্ট গ্রাহ্য করবে। তার কারণ আছে, আমি মনে হয়, মানে আমি ব্যক্তিগতভাবে কাউকে সাপোর্ট করছি তা না, এই যে ডকুমেন্ট ক্যাট দিয়েছে,
ক্যাটের নিরিখে যে ডকুমেন্ট পাবলিশ হয়েছে দেখতে পেয়েছো, কয়েক পাতার ডকুমেন্ট নয়, কয়েক পাতার ডকুমেন্ট। সেই ডকুমেন্টে দেখা গেছে যে লজিক ক্যাট দিয়েছে রেলওয়ের সাপেক্ষে, সেই লজিক ইররিফুটেবল। সেটা ভাঙাটা একটু চাপের ব্যাপার। এখন যতই মানবিক হোক না কেন কোনো জিনিস, কোর্ট যখন কেস নেয় তখন সেটা লজিক্যালি হয়, ডকুমেন্টের উপর বেস করে হয়, সেখানে কোনো ইমোশনাল অন্য কোনো জিনিস খাটে না। ঠিক আছে? সো এই লজিকটা যতক্ষণ না ভাঙতে পারবে কেউ, এই পাতার যে লজিক, ততক্ষণ এই কেস আমার মতে বলে ওপেন টু অল থাকবে, এবং এই কেসের কোনো মূল্য থাকবে না আর, সোজা কথা বলতে। ঠিক আছে? এটা আমি কাউকে সাপোর্ট করি বলে বলছি না, আমি এই ডকুমেন্ট পড়েছি পুরোটাই, ডকুমেন্ট পড়ে আমি কথাটা বলছি। এই ডকুমেন্টটা ইররেফুটেবল, মানে এই ডকুমেন্ট যে লজিক আছে সেটাকে ভাঙাটা খুব চাপের ব্যাপার। ঠিক আছে? অকাট্য যুক্তি ওখানে দেওয়া আছে, অকাট্য যুক্তিকে কাটাটা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে এবার এক্ষেত্রে। এবার জানি না কিসের ওপর বেস করে অরিজিন অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে। ডেফিনেটলি রেলের আগে তো এটা বলা উচিত হয়নি যে আইটিআই আপনারা করে রাখুন, তবেই রেলওয়ে গ্রুপ ডিতে এবার আইটিআই আসবে। আমাকে যদি কেউ বলে যে বিএড তুমি পাস করলে তবেই তোমার প্রাইমারিতে চাকরি হবে, তাহলে সবাই তো বিএড করতে থাকবে, আর বিএডে কিতনা টাকা নষ্ট হয়। অতএব এখন যদি হট করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো লেভেলের যারা স্কুল সার্ভিস পরীক্ষা নেন, কারণ সেন্ট্রাল স্টেট সবই আছে, তারা যদি হট করে বলে না বিএড আর লাগবে না, তাহলে যারা বিএড ডিগ্রি করেছে তার টাকাটা তো নষ্ট হয়ে গেল। এটা একটা ফ্যাক্টর, এগুলো ফ্যাক্টর। কিন্তু সমস্যা হচ্ছে আমার বাড়িতে আমার কাউকে দরকার হয়েছে, আগে আমার মনে হয়েছিল এইটা লাগবে, এখন মনে হচ্ছে আমার এটা লাগবে না, তা আমি বলবো এটা লাগবে না। এবার তুমি লাগাও, যে তোমার বাড়িতে তুমি লোক লাগাচ্ছ, তোমার পছন্দ হবে না, আমার পছন্দ মতো লোক নেবো আমি। রেল এই কথাটা বলছে আমি একটা বোর্ড, আমার এইটা দরকার, আমার ওইটা দরকার নেই এখন গেল। 2 নম্বর কথা হচ্ছে আমি চাইছি, আর আমি তো আইটিআইদের বাদ দিচ্ছি না, রেলের যুক্তি হচ্ছে এইটা। রেল বলছে আমি তো মাধ্যমিক 10th পাস, তার মানে আমি তো আইটিআই, আমি তো এনএসি, সবাইকেই নিচ্ছি, তাহলে 3টেকেই নিচ্ছি যখন, তখন আইটিআইতে শুধু নিতে হবে কেন? এইটা হচ্ছে রেলের বক্তব্য। কারণ আইটিআইরা দেখা গেল 10th পাস একটা ছেলে আইটিআইদের থেকে বেটার পারফর্ম করছে, হতেই পারে, কারণ টাকা নিয়েও আইটিআই সার্টিফিকেট দেওয়া হচ্ছে এরকম শোনা যাচ্ছে। ঠিক আছে? অতএব তার থেকে বেটার পারফর্ম যদি করে ফেলে, তাহলে আমি সেই 10th পাসকে কেন নেবো না, আমি কেন আইটিআই কিনবো? এটা হচ্ছে রেলের যুক্তি। রেল বলতে যে সবাই সমানভাবে সমান অধিকার পাবে কোনো রিক্রুটমেন্ট সিস্টেমে, কোনো একটা শ্রেণী কেন সমান অধিকার পাবে, এরকম অনেক কথা ওই বললাম যে যেটা তোমাদের ক্যাটের যে নিরিখে আছে সেখানে লেখা আছে। ঠিক আছে? সুতরাং এগুলোকে কাটা একটু অদ্ভুত, কারণ মানবিকতা যদি এটাতেও থাকে, অন্যরা চান্স পাবে না, এটাও অমানবিক হয়ে যাচ্ছে। সুতরাং দুই মানবিকতা একে অপরের সাথে সংঘর্ষ করছে। তো এরকম অনেক ব্যাপার ওখানে রয়েছে। কোর্টের ব্যাপার, যারা কোর্ট ফেস করেছে, আমি ওর লাইফে একবারই কোর্ট ফেস করেছিলাম, তো যারা কোর্ট ফেস করেছে তারা জানে যে কোর্টের মধ্যে কোনো কেস ঢুকে গেলে সেটা কতটা সাংঘাতিক হয়। কি বললাম বোঝা গেল? এটা আমি মুছে দিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, চলো এবার কোশ্চেন্স করানো যাক। এক্সাম ডেট কবে? যদি ওই নতুন অ্যাপ্লিকেশান গ্র্যান্টেড না হয়, তাহলে ডিসেম্বর মাসেই তোমাদের পরীক্ষা হবে, আর যদি হয় তাহলে হয়তো আরও 1 মাস পিছোতে পারে। কিন্তু আমি এক্সপেক্ট করছি যে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুর দিকে পরীক্ষা হওয়ার চান্স মারাত্মক। ইভেন ডিসেম্বরের শুরুতেই হয়ে যেতে পারে যদি অরিজিন অ্যাপ্লিকেশান তোমাদের আবার যেটা দ্বিতীয় ফাইল করা হয়েছে সেটা যদি গ্রাহ্য না হয়। তো ঠিক আছে, তো পুরোটাই কোর্টের ওপর নির্ভর করছে, সোজা কথা বলতে। ব্যক্তিগতভাবে আমার মতামত যে ডিসেম্বরে পরীক্ষা হওয়ার চান্স মারাত্মক, 99% ডিসেম্বরে চান্স মারাত্মক। তুমি বলো স্যার আপনি তো 17ই নভেম্বর বলেছিলেন এর আগের বার। দেখো 17ই নভেম্বর এই কারণে বলেছিলাম, কারণ বেসিক্যালি মানে রেল নিজে 17ই নভেম্বর বলে রেখে দিয়েছে। আমি এখনও আমাদের নোটিশগুলো চেক করিনি, আমাদের যে আরআরবির, তবে আমার মনে হয় এখনও 17ই নভেম্বর তুমি ওখানে গেলে দেখতে পাবে। ঠিক আছে? আমি রিসেন্ট 1-2 দিন চেক করিনি, 2-3 দিন চেক করিনি, বাট তুমি এখনও 17ই নভেম্বর দেখতে পাবে ওটাকে। তো ব্যাপার হচ্ছে যেটা ওরা যতক্ষণ না সরাচ্ছে আমরা অফিসিয়ালি কিছু বলতে পারি না। আমি বেসিক্যালি ডকুমেন্ট না পড়ে কোনো কথা বলি না, কারণ স্টুডেন্টরা আমাকে ভরসা করে, বিশ্বাস করে। আমি 5টা ভিডিও দিই, আমি 10টা 12টা 15টা ভিডিও দিই না, কিন্তু 5টা ভিডিও অথেন্টিক দেবো, এটা হচ্ছে আমার বক্তব্য। দেখো 31 দাগটা দেখো, 31 দাগ আশা করি সবার হয়ে গেছে। 8 মিনিট নষ্ট হলো তোমাদের আলোচনা করতে গিয়ে, এটাই হয় বেসিক্যালি। আপডেট তো দিদি কিছু করার থাকে না, কারণ তোমরা এটা নিয়ে ভীষণ টেনশন করছো, আর সোজা কথা বলতে এই চক্করে পড়ে ক্লাসও নষ্ট হয়, এক্সাম তো নষ্ট হচ্ছেই। তো কী বলছে দেখো, আলোর রশ্মি মাধ্যম এ থেকে মাধ্যম বিতে যাচ্ছে। তো এখানে একটা মাধ্যম আছে, মাধ্যম এ, ঠিক আছে, আর একটা মাধ্যম ধরো তলায় আছে, মাধ্যম বি। এটা ধরো মাধ্যম এ, এটা ধরো মাধ্যম বি। এটা হচ্ছে মাধ্যম এ, আর এটা হচ্ছে মাধ্যম আমাদের বি। এবার আলোক রশ্মি কী হচ্ছে, আলোক রশ্মি মাধ্যম এ থেকে বিতে যাচ্ছে। তো আলোক রশ্মি মাধ্যম এ ক্রস করলে, যেই ক্রস করবে আলোক রশ্মি বিতে প্রবেশ করবে। বিতে প্রবেশ করার সাথে কী বলছে, স্বাভাবিক থেকে দূরে বেঁকে যাচ্ছে। তো এই পথেও যাওয়া উচিত ছিল, ও কী করছে, এই দিকে চলে যাচ্ছে। এখানে যদি একটা লম্ব আঁকো, এটা হচ্ছে লম্ব, তো আলোক রশ্মি এই কোণটাকে দেখো একবার, এই কোণটা ছোটো, এই কোণটা বড় হয়ে যাচ্ছে। তার মানে কোণ এ, যদি আমি মাধ্যম এতে কোণ এ তৈরি করছে, আর মাধ্যম বিতে কোণ বি তৈরি করছে, বা এটাকে আরেকভাবে নাও তুমি, এরকমভাবে না নিয়ে তুমি ধরে নাও যে
তোমাদের এটা হচ্ছে তোমাদের আই, এটা হচ্ছে তোমাদের আর, এটা হচ্ছে আই, এটা হচ্ছে তোমাদের আর। তোমাদের বলে হচ্ছে তাহলে মাধ্যম বি এর প্রতিসরণ সূচক মাধ্যম এর তুলনায় কী হবে? দেখো যার তুলনায় বলবে তাকে তলায় দিতে হয়, যার তুলনায় বলবে তাকে কী হবে? তাকে তলায় দিতে হয়। ক্লিয়ার হয়েছে? যার তুলনায় বলবে তাকে কী করতে হবে? তাকে তোমাকে তলায় দিতে হবে। তার মানে একটা জিনিস ভালো করে ভাবো, সেটা হচ্ছে যে আমরা কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বার করার নিয়ম কি? কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বার করার নিয়ম কি? কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বার করার নিয়ম হচ্ছে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, সাইন আই বাই সাইন আর, এটা হচ্ছে আমাদের মিউ বার করার নিয়ম। ওকে, এটা হচ্ছে আমাদের মিউ বার করার নিয়ম। তো তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, যদি এখান থেকে তুমি মিউ বার করতে যাও, তুমি একটা জিনিস খেয়াল করতে পারছো ভালো করে? খেয়াল করো তো দেখি ভালো করে, কী খেয়াল করতে পারছো? তুমি দেখতে পাচ্ছ আয়ের মান ছোট, আর এর মান বড়। ভালো করে দেখো, আয়ের মান ছোট, আর এর মান বড়। তাহলে ওপরে আছে তোমাদের ছোটোটা, ওপরে আছে তোমাদের ছোটোটা, আর নিচে আছে তোমাদের বড়টা। যদি এরকম হয় তাহলে ক্লিয়ারলি দেখতে পাবে একটা এমন একটা ভ্যালু আসবে যেটা একের থেকে কম। ওপরে যদি 2 বসাও, নিচে যদি 3 বসাও, তাহলে একের থেকে কম হবে। ওপরে যদি 1 বসাও, নিচে যদি 2 বসাও, দেখতে পাচ্ছ হাফ আসছে, এটা 2/3 আসছে, এগুলো সবই একের থেকে মান কম হবে। তো অ্যান্সার উইল বি 1 কম। ঠিক আছে, বি এর প্রতিসরণ সূচক এর তুলনায় কী হবে? 1 তোমাদের কী হবে? তোমাদের কম হবে। এর আর একটা কারণও, এরকমভাবে না দেখলেও তুমি যদি নর্মালি এত কিছু বিশ্লেষণ না করে তুমি অ্যান্সার দিতে পারতে। কীভাবে স্যার অ্যান্সার দিতে পারতাম? দেখো তুমি দেখতে পাচ্ছ বিতে স্বাভাবিক থেকে, স্বাভাবিক মানে নর্মাল, স্বাভাবিক মানে কি? এখানে নর্মাল তোমাদের বারবার বলেছি, গুগল দিয়ে বাংলা করলে এরকম উল্টো উটপাটাং ভ্যালু আসে, মানে বাংলা আসে। তো নর্মাল থেকে দূরে মাখছে, নর্মাল থেকে দূরে মাখা মানে বিতে আলো স্পিড বেড়ে যাচ্ছে। আলো স্পিড যখন বাড়বে, আমরা জানি বেগের সাথে বা স্পিডের সাথে বেগ যত বাড়বে প্রতিসরাঙ্ক তত কী হবে? কম হবে। তার মানে বি এর প্রতিসরাঙ্ক কম। ক্লিয়ার হয়েছে? বি এর প্রতিসরাঙ্ক কম, এর প্রতিসরাঙ্ক বেশি। ঠিক আছে, বি এর প্রতিসরাঙ্ক কম, এর প্রতিসরাঙ্ক বেশি। তার মানে 1 থেকে কম, এটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, 1 থেকে কম এটা অ্যান্সার হতে পারে। ক্লিয়ার হয়েছে? আশা করি আমার কথা বুঝতে পারছো। মানটা কী হবে? 1 থেকে কম, এটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, এবার তোমরা বলছো কী করে কম হয়? দেখো আমরা জানি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করার নিয়ম হচ্ছে, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করতে বলছে তার বেগ, আলোর বেগ, বাই যার সাপেক্ষে বার করতে বলছে এর আলোর বেগ। ঠিক আছে, এর সাপেক্ষে বিতে বার করতে বলেছে, তো বি এর বেগ ডেফিনেটলি কী হবে? বেশি হবে। বিতে আলোর বেগ বেশি হবে, এতে আলোর বেগ কম হবে। ভালো করে বোঝো, বিতে আলোর বেগ বেশি হবে, এতে আলোর বেগ কী হবে? তোমাদের কম হবে। আমার কথা বুঝতে পারছো? ইয়েস আর নো বলো। মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু কি? যে মাধ্যমে আলোর বেগ বার করতে বলছে সেই মাধ্যমটাকে উপরে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? কি বললাম? আশা করি বোঝাতে পারছি। এবার একটা জিনিস দেখো, একটা জিনিস বলি, এই বেগের রেসপেক্টে এইটা একটু বলে দিই। এটা তো এখানে তোমাদের সম্পর্ক লিখে দিলাম। এবার এটা কি করে হবে সেটা একটু বলি। সেটা হচ্ছে যে ধরো আমার একটা মাধ্যম আছে, আমি বার করছি তোমাদের প্রতিসরাঙ্ক বার করছি, যেখানে লাইট এ থেকে বিতে যাচ্ছে। ঠিক আছে, তো বেগ, এখানে বেগের ফরম্যাট কী হবে? এতে বেগ, আলোর বেগ, এতে আলোর বেগ কী হবে? ঠিক আছে, বাই বিতে আলোর বেগ কী হবে? এই হচ্ছে তোমাদের হয়। যদি তুমি সাইন আই বাই সাইন আর এর রেসপেক্টে বার করতে চাও তো এইটা আসবে, এই লাল কালি দিয়ে যেটা লিখেছি। আর যদি বেগের রেসপেক্টে বার করতে যাও, যখন আলো এ থেকে বিতে যাচ্ছে, এইভাবে লিখতে হয়, মাঝখানের স্থানাঙ্ক এ থেকে বিতে, তখন লিখতে হয় এতে বেগ বাই বিতে বেগ। ঠিক আছে, এতে বেগ বাই বিতে বেগ। এবার তুমি দেখতে পাচ্ছ বেগ বেশি, তার প্রতিসরাঙ্ক কম। তার মানে এতে দেখতে পাচ্ছ, এতে যখন আলো বিতে এসে পড়ছে, তখন এখানে এই যে অবিলম্ব আছে তার থেকে দূরে বাঁকছে, এখান থেকে দূরে বেঁকে যাচ্ছে। ইয়েস অন্য বলো। অবিলম্ব থেকে দূরে বেঁকে যাচ্ছে, তার মানে এর তুলনায় বি বেশি ঘন, এর তুলনায় বি কম ঘন, এ বেশি ঘন। এ ঘনত্ব যদি বলি, এ বেশি ঘন বি এর তুলনায়। এখানে এই সব জিনিসপত্রগুলোকে বার করা যায়। এ বেশি ঘন বি এর তুলনায়, তার মানে এতে যে বেগ হবে সেটা কম হবে বি এর তুলনায়, কারণ এ বেশি ঘন বি এর তুলনায়। এতে যদি বেগ এক্স হয়, বিতে যদি বেগ ওয়াই হয়, গ্যারেন্টি এক্স লেস দ্যান ওয়াই হবে। যদি আমি বেগের কথা বলি তাহলে গ্যারেন্টি কী হবে? এক্স লেস দ্যান ওয়াই হবে, এক্স লেস দ্যান ওয়াই হবে। আর ওপরে ছোটোটা আছে, নিচে বড়োটা আছে, সেই আবার কিন্তু ভ্যালু 1 থেকে কমই আসবে। ঠিক আছে, এই পুরোটা তোমাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দিলাম। চলো নেক্সট আমি পরেরটায় যাব। একটি ত্রিভুজাকার কাঁচের প্রিজমে আলোকরশ্মি পতিত হলে আপতিত ও উদ্গত রশ্মির মধ্যবর্তী কোণকে কী বলা হয়? ঠিক আছে, দেখো আপতিত রশ্মি হচ্ছে এইটা। আমি যদি বলি এখানে এক্স ওয়াই, তোমাদের একটা ছবি রেখেছি, এই ছবিটা ছিল না, আমি জাস্ট তোমাদের এখানে ডিসকাস করবো বলে রেখেছি। এটা হচ্ছে 13/9/2022 প্রশ্ন। তো এইটা হচ্ছে তোমাদের এক্স, এটা হচ্ছে তোমাদের ওয়াই, এটা হচ্ছে আপতিত রশ্মি।
আর উদ্গত রশ্মি কোনটা, এখানে যেমন একটা পয়েন্ট দিয়ে এখানে পয়েন্ট দিলাম ধরো জেড, এখানে পয়েন্ট দিলাম ধরো পি, এখানে পয়েন্ট দিলাম ধরো কিউ, এই যে এ এক্স জেড পি কিউ এইটা হচ্ছে তোমাদের উদ্গত রশ্মি। বেসিক্যালি উদ্গত রশ্মি হচ্ছে এইটা, এই যে পি কিউ হচ্ছে উদ্গত রশ্মি। তো মনে রাখবে এই আপতিত রশ্মি আর উদ্গত রশ্মির মধ্যে যে কোণ তৈরি হয় একে বলা হয় বিচ্যুতি কোণ, উদ্গমন কোণ নয় কিন্তু। ঠিক আছে, উদ্গত রশ্মি ইংরাজি হচ্ছে ইমার্জেন্ট রে, আমি এখানে লিখে দিচ্ছি উদ্গত রশ্মি ইংরাজি কি, ইমার্জেন্ট রে। ঠিক আছে, ইমার্জেন্ট রে, এটা হচ্ছে কিউ পয়েন্ট। আর আপতিত রশ্মি ইংরাজি হচ্ছে ইনসিডেন্ট রে, দিস ইজ ইওর ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে। ঠিক আছে, ইনসিডেন্ট রে। ওকে, তো এখানে অ্যান্সার কী হবে, বিচ্যুতি কোণ মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা ডেভিয়েশন অ্যাঙ্গেল। এই জায়গায় ডেভিয়েশন অ্যাঙ্গেল লেখা হয়েছে, এটাকে ডেভিয়েশন অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনও বলা হয়। ঠিক আছে, ডেভিয়েশন, নেক্সট অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এটাকে বলা হয়। ঠিক আছে, গেল। এবার একটা কথা বলি, উদ্গমন কোণ তাহলে কোনটা বাবা? দেখো উদ্গমন কোণ কোনটা সেটা তোমাদের একটু বলে দিই, কারণ অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যাও। উদ্গমন কোণ হচ্ছে যদি এখানে একটা তুমি লম্ব টানো, এই জায়গায় তুমি যদি একটা লম্বকে টানো, এখানে একটা লম্বকে তুমি টেনো, চলো লম্বটাকে আমি বাড়ি দিচ্ছি সামনে পেছনে, আচ্ছা চলো ডাইরেক্ট করে দিই। এখানে যদি একটা তুমি লম্ব টানো না, এই জায়গায় তুমি একটা লম্ব টেনেছো ধরো এখানে একটা লম্ব টেনেছো, তাহলে দেখতে পাচ্ছি এই জায়গায় একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটাকেই হচ্ছে বলা হয়, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার কথা বলছি, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। একে ই দিয়ে ডিনোট করা হয়, এই অ্যাঙ্গেলটাকে ই দিয়ে ডিনোট করা হয়, এটাকে ডি দিয়ে ডিনোট করা হয়। এই অ্যাঙ্গেলটাকে বলা হয়, এই যে অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে একটা অবিলম্ব টানলে বা একটা লম্ব টানলে সেই লম্বের সঙ্গে এই যে রশ্মি যে কোণ তৈরি করে এই কোণটাকে বলা হয় ই কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স বা উদ্গমন কোণ। এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। ঠিক আছে, বা ইমার্জেন্ট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স বা ইমার্জেন্ট অ্যাঙ্গেল এটাও বলা হয়। তো এটা কিন্তু আলাদা, এটা হচ্ছে ইকে ডিনোট করে আর এটা ডিনোট করে ডিকে। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার? এই দুটো জিনিস ভুলবে না। অনেকেই এটাকে উদ্গমন কোণ বলে দিয়ে চলে আসে, বাট এটা উদ্গমন কোণ কিন্তু নয়। তো এইটা আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা প্রিজমে কবার প্রতিসরণ হয়? আমরা দেখতে পাচ্ছি জেড পয়েন্টে একবার প্রতিসরণ হবে, পি পয়েন্টে একবার প্রতিসরণ হবে। যতবার ও মাধ্যম চেঞ্জ করবে দেখো এখানে এক্স থেকে প্রিজমের মধ্যে ঢুকছে জেড পয়েন্টে, এখানে একবার প্রতিসরণ হবে। আর একবার দেখো প্রিজম থেকে বাইরে যাচ্ছে পি পয়েন্টে, এখানে একবার প্রতিসরণ হবে। সো দুবার কিন্তু প্রতিসরণ হয়। পরেরটাই চলো। এবার যে প্রশ্নগুলো আছে এগুলোকে আস্তে আস্তে পড়াবো না, একটু স্পিডে পড়িয়ে তোমাদের 20 মিনিটের মধ্যে আমরা 40, 41, 42 দাগ পর্যন্ত এগিয়ে যাবো। ঠিক আছে, একটু স্পিডে। একটি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে রশ্মি গেলে কী হয়? আমরা সবাই জানি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন রশ্মি যাবে তখন আলোক রশ্মি কী হবে? নর্মাল থেকে দূরে বেঁকে যাবে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে? নর্মাল থেকে দূরে। এটা যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা ইজিলি বুঝতে পারবে। এখনও তোমার যদি এই প্রশ্ন অসুবিধা হয় তাহলে আমি বলবো কনসেপ্টটাকে ক্লিয়ার করো। ঘন থেকে লঘুতে গেলে নর্মাল থেকে দূরে বাঁকে, ঘন মাধ্যমে গেলে নর্মালের দিকে বেঁকে যায়। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। পরেরটাই চলো। এটা দারুণ প্রশ্ন। ধরো এখানে একটা তোমাদের, এটা একটু ব্যাখ্যা করে দিই। ধরো এখানে তোমাদের আছে হচ্ছে একটা বায়ুমণ্ডলে একটা স্তর, আর তার নিচে ধরো আর একটা বায়ুমণ্ডলের স্তর এখানে আছে, এরকম একটা স্তর রয়েছে। এবার একটা আলোকরশ্মি এখানে পতিত হচ্ছে এবং এই যে তোমাদের নক্ষত্র, এই নক্ষত্র থেকে আসে। ধরে নাও নক্ষত্রটা তোমাদের এরকম জায়গাতে আছে। ঠিক আছে, ধরে নাও নক্ষত্রটা তোমাদের এরকম জায়গাতে নক্ষত্রটা আছে, এটা হচ্ছে তোমাদের নক্ষত্র। ঠিক আছে, এবার আলোকরশ্মি এখান থেকে আসছে। যখন আলোকরশ্মি এখান দিয়ে আসবে, লাল দিয়ে দেখাবো, চলো লাল দিয়ে দেখাই। যখন আলোকরশ্মি এখানে আসবে তখন কী হবে? আলোকরশ্মি তোমাদের এখান দিয়ে আসার সময় এই স্তরে প্রথমে পড়বে। এই স্তরটা ধরো তোমাদের ছিল হচ্ছে ঘন স্তর, তো ও কী করবে? ও এরমভাবে একটু বেঁকে যাবে, অর্থাৎ অবিলম্বের দিকে বাঁকবে। তারপর কী করবে? এই স্তরটা ধরো একটু পাতলা স্তর, ও কী করবে? অবিলম্ব থেকে দূরে বাঁকবে এবং তোমার চোখে এসে পৌঁছবে, ধরো এরকম জায়গায় তুমি চোখ রেখেছো, ধরো এই জায়গায় তোমার চোখ আছে, এরকম জায়গায় তোমার চোখ আছে, তোমার চোখে এসে পৌঁছবে। ঠিক আছে, এই জায়গায় তুমি চোখ রেখে তোমার চোখে এসে পৌঁছলো। কিন্তু তোমার চোখে এসে এখানে এসে পৌঁছলেও তুমি ওটাকে ওরকম দেখবে না। তুমি কেমন দেখবে এটাকে? তুমি এটাকে দেখবে এই রকম, তুমি এটাকে এই রকম দেখবে। ঠিক আছে, মানে এটা স্ট্রেট লাইন যাবে এবং একটু উপর দিকে দেখবে। তুমি এটাকে ধরো এই তারাটাকে তুমি এরকম জায়গায় দেখবে। ঠিক আছে, এই যে তারাটা আছে না, এই তারাটাকে তুমি কেমন জায়গায় দেখবে? এই তারাটাকে তুমি এরকম জায়গায় দেখবে। অর্থাৎ অ্যাকচুয়াল পজিশান থেকে দেখো ভালো করে, ও কিন্তু সরে গেছে। শুধু সরেই যায়নি, ও দেখো একটু উপরে উঠে গেছে।
এইটা হচ্ছে অ্যাকচুয়াল পজিশান, কিন্তু তুমি দেখছো ওকে এরকম জায়গায়। ঠিক আছে, তো অলওয়েজ মাথা রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলে দিই, ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে দিগন্ত রেখার কাছে, মেনলি সব জায়গায় নয়, ঠিক আছে, দিগন্ত রেখার কাছে তুমি যদি চোখ দাও, অর্থাৎ হরিজন লাইনের সামনে, দিগন্ত রেখার কাছে, নিয়ার দ্য হরিজন লাইন, দিগন্ত রেখার কাছে তুমি যদি চোখ রাখো, তুমি দুটো জিনিস দেখতে পাবে। দেখবে যে তারা তার অ্যাকচুয়াল পজিশন, দিস ইজ দ্য অ্যাকচুয়াল পজিশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল এ পজিশন, এটা বি পজিশন, অ্যাকচুয়াল পজিশন থেকে উপরে তুমি দেখতে পাবে, তো নিচে তো নয়। অ্যান্সার কাটো, এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। আর মনে রাখবে এই পজিশন চেঞ্জ হয়, ওই জন্য তারাগুলো টুইঙ্কল করে, অর্থাৎ মিট করে জ্বলে। এখানে অ্যান্সার কী হবে তোমাদের? এইটা, এটা তোমাদের এনসিইআরটিতে এই লাইনটা ভালো মতো লেখা আছে, একটু ঘুরিয়ে লেখা আছে, বাট লেখা আছে যে পরিবর্তিত হয় স্থান আর উপরে দেখা যায়, মেন পয়েন্টের থেকে যে পয়েন্ট তার থেকে উপরে তোমাদের দেখা যায়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের? কারেক্ট অ্যান্সার হবে তোমাদের যে উপরে এবং পরিবর্তিত হয়। এটা গুড কোশ্চেন ছিল। ঠিক আছে, এটা অ্যাটমসফেরিক রিফ্লেকশনের জন্য, অর্থাৎ বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য এই জিনিসটা ঘটে। পরেরটায় চলো। 35 দাগ, বায়ুতে একটি রশ্মি 45 ডিগ্রি কোণে পতিত হচ্ছে এবং √2 প্রতিসরণ সূচকের মাধ্যমে প্রতিসারিত হচ্ছে। আমরা জানি কি যে প্রতিসারাঙ্ক ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এটাই এখানে বসিয়ে দিলে হয়ে গেল, এর তো কোনো অঙ্কই নয়। সাইন ইউ এর মান কত, মানে মিউ এর মান কত বলেছে তোমাদের? √2, আর সাইন আই কত বলেছে তোমাদের? 45 ডিগ্রি। ঠিক আছে, কত বলেছে তোমাদের? 45 ডিগ্রি। তোমাদের সাইন আর বার করতে বলেছে। দেখো সাইন 45-এর যে মান হয়, এখানে করে দিচ্ছি, √2 তো এখানে থাকবে না, বেসিক্যালি এই সাইন আর উপরে চলে যাবে, এখানে চলে গেল, তো সাইন আর ইকুয়াল টু তোমাদের হবে সাইন 45, সাইন 45-এর মান হয় 1/√2, আর এই √2 অলরেডি তলায় চলে আসবে, যে √2 দেওয়া ছিল, এটা মিলে তোমাদের 1/2 করে দেবে। সাইন আর এর মান হচ্ছে 1/2, সাইন কত হলে মান 1/2 হয়? আমরা জানি যে সাইন 45 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান তোমাদের হয় হাফ, তো অ্যান্সার হবে আমাদের সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সার আমাদের কী হবে? সাইন 30 ডিগ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো একটা জিনিস বলি, এটাকে আর কীভাবে অ্যান্সার দেওয়া যেত? আমরা ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এখানে 15 আছে বলে একটু চাপের, এই দুটো অপশান কিন্তু কেটে যাবে। কেন? কারণ দেখো বায়ু থেকে কোনো রশ্মি অন্য একটা মাধ্যমে যাচ্ছে, তো শূন্যের পরেই বায়ুতেই সব থেকে প্রতিসারাঙ্ক সব থেকে কম হয়, শূন্য মাধ্যমের পর বায়ুর প্রতিসারাঙ্ক সব থেকে কম হয়, আর কোথাও কোনো জিনিস নেই যার প্রতিসারাঙ্ক বায়ুর থেকে বেশি শূন্য মাধ্যম ছাড়া। তার মানে গ্যারেন্টি এই মাধ্যমটা ডেফিনেটলি অবশ্যই প্রতিসারাঙ্ক বেশি হবে, আর প্রতিসারাঙ্ক বেশি হওয়া মানেই সে অবিলম্ব থেকে রশ্মি দূরে বেঁকে যাবে, তার মানে এখানে অ্যাঙ্গেল কী হবে? বড় হয়ে যাবে, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেল আছে তার থেকে অ্যাঙ্গেল বড় হওয়ার কথা ছিল, তো এখানে যে অ্যাঙ্গেল হবে তার থেকে অ্যাঙ্গেল তোমাদের ছোট হওয়ার কথা ছিল। ছোট হওয়ার কথা কেন ছিল? কারণ দেখো আমি ভুল বলেছি, বায়ু থেকে আলোক রশ্মি অন্য একটা মাধ্যমে যাচ্ছে, তো অবিলম্বের দিকে সরে আসবে না, সুতরাং অবিলম্বের দিকে সরা মানে এই কোণটা কী হবে? ছোট হয়ে যাবে। এই কোণটা ছোট হওয়ার অর্থই হচ্ছে যে কোণে ও পড়ছে, অর্থাৎ 45 ডিগ্রি, তার থেকে ছোট কোণেও প্রতিসারিত হবে। তো 60 আর 45 তো অ্যান্সার হবে না, 45-এর নিচে কোনোটা অ্যান্সার হবে, তো 15 বড্ড ছোটো হয়ে যাচ্ছে, তো 30-কে মার্ক করতে তোমরা পারতে ইজিলি। অবশ্য 15 অ্যান্সার হতে পারতো, এমন সিচুয়েশান আছে এখানে 15 অ্যান্সার, তবে নর্মালি এই ভ্যালুগুলোকে সাইনের মান বার করতে পারবে, এভাবেই দেওয়া হয়। তো 15 ডিগ্রি অ্যান্সার না হওয়ার চান্সটাই বেশি। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পরের প্রশ্ন বলছে কাঁচের পাতের ওপর স্বাভাবিকভাবে পতিত হয়, অর্থাৎ নর্মালের ওপর পতিত। ধরো এইটা তোমাদের নর্মাল, এর ওপরেই কোনো আলোক রশ্মি পতিত হচ্ছে, নর্মালের সাথেই কোনো কোণ তৈরি হয়, তাই নর্মালের ওপর পড়লে কোনো কোণই তৈরি হবে না, তাই অ্যান্সার হবে তোমাদের 0 ডিগ্রি। দেখো আপাতন কোণও তৈরি হবে না, প্রতিসরণ কোণও তোমাদের তৈরি হবে না, সবই তোমাদের 0 হবে, এমনকি প্রতিফলন কোণও তোমাদের কিন্তু তৈরি হবে না। আপাতন কোণও তৈরি হবে না, প্রতিসরণ কোণও তৈরি হবে না, প্রতিফলন কোণও তৈরি হবে না যখন নর্মালের ওপরেই কোনো রশ্মি পড়বে। পরেরটা চলো। পরের প্রশ্ন দেখো, বলে যে সূর্যোদয়ের 2 মিনিট আগে সূর্যকে দেখা যায়, এটার কারণ কি? তো আমরা সবাই জানি এটার কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ বা অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন, এগুলো বেশি টাইম দিচ্ছি না, এরপরে তোমাদের আছে হচ্ছে অঙ্ক, ঠিক আছে, অর্থাৎ ফিজিক্সের নিউমেরিক্যালস আছে, সেগুলোতে টাইম দেবো। তো অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ওকে, কালকে তোমাদের আমি 40 নাম্বারের তোমাদের দিয়েছি হচ্ছে মক টেস্ট পেড ভার্সনে। ঠিক আছে, 40টা কোশ্চেন্স ছিল, 40টা তোমাদের এমসিকিউ, নট পিওয়াইকিউও ছিল এবং নতুন কোশ্চেন্স ছিল। ঠিক আছে, তো এই যে তোমাদের পেড ভার্সনে যে তোমাদের কোশ্চেন্স আছে, কোশ্চেন্সে দেখবে দারুণ দারুণ প্রশ্ন তোমাদের আছে।
তবে অনেকেই কিন্তু এই 40 কোশ্চেন্সে আমি টাইম দিয়েছিলাম 22 মিনিট। কত মিনিট টাইম দিয়েছিলাম? অনলাইন মক টেস্ট ছিল ওটা, 22 মিনিট টাইম দিয়েছিলাম তোমাদের 40 মক্স এমসিকিউতে। ঠিক আছে, অনেকেই বলেছে স্যার এটাকে বাড়িয়ে দিন। এবার দেখো 40টা কোশ্চেন্সের জন্য অ্যাকচুয়াল টাইম পাওয়া উচিত 20 মিনিট, আমি সেখানে 22 মিনিট টাইম দিয়েছি। 20 মিনিট মানে বোঝো, 20 মিনিট মানে হচ্ছে 2টো কোশ্চেন্স পার মিনিট, 2টো কোশ্চেন্স পার মিনিট, তবে সেটা 20 মিনিট হয়। 40টা কোশ্চেন্স তাহলে 20 মিনিট টাইম লাগবে, 1 মিনিটে 2টো কোশ্চেন্স, তো এরকমই কিন্তু করতে হবে, 1 মিনিটে মিনিমাম 2টো। এবার আমি 22 মিনিট টাইম দিয়েছিলাম কারণ আমি জানি অনেকে করতে পারবে না, তা সত্ত্বেও অনেকে বলছে টাইম বাড়ান। তাহলে এবার ব্যাপারটা তুমি ভাবো ভালো করে, এইবার ব্যাপারটা তুমি একবার ভাবো। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে দেখো, বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রায় কত মিনিট বিলম্বিত হতে পারে? দেখো সূর্যোদয় তোমাদের 2 মিনিট বিলম্বিত হয়, ঠিক আছে, এবং সূর্যাস্ত তোমাদের প্রায় 2 মিনিট বিলম্বিত হয়, অর্থাৎ পুরো দিনটাই 4 মিনিট বিলম্বিত হয়। ঠিক আছে, এবার অ্যান্সার এখানে 4 মিনিটও হতে পারে, 2 মিনিটও হতে পারে, যেহেতু দুটো লেখা রয়েছে 4 মিনিট অ্যান্সার করা উপযুক্ত, যে কারণ দুটো টোটাল 2 মিনিট প্লাস 2 মিনিট 4 মিনিট বিলম্বিত হয়। অর্থাৎ একটা দিন যদি 24 ঘন্টা হয় তো 24 ঘন্টা 4 মিনিট তুমি দিনটাকে দেখতে পাবে। কি করে? 23 ঘন্টা সামথিং হয়, বাট আমরা যদি ওভারঅল ধরে নিই 24 আওয়ার যদি একটা দিন হয়, 24 আওয়ার্স সঙ্গে তুমি 4 মিনিট এক্সট্রা অ্যাড করে নিতে পারো, অর্থাৎ সূর্যাস্ত 2 মিনিট পরে হচ্ছে আর সূর্যোদয় 2 মিনিট আগে হচ্ছে, তো টোটাল লেন্থ তোমাদের 4 মিনিট কী হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বেড়ে যাচ্ছে। পরেরটায় চলো। পরের প্রশ্ন তোমাদের বলছে, নিম্নলিখিত বিকল্পটি প্রতিসরাঙ্কের সঠিক ঊর্ধ্বক্রম বাছো, অর্থাৎ ছোট থেকে বড়তে বাঁচতে বলেছে। এদিকটা তোমাদের লেফট, এদিকটা তোমাদের রাইট, এদিকে তোমাদের থাকবে হচ্ছে কম যেটা সেটা, আর এদিকে তোমাদের থাকবে যেটা বেশি যেটা সেটা, এটা তোমাদের করতে বলেছে। ভালো করে বুঝলে এবার মানেটা কি? এবার তোমাদের করতে বলছে, দেখো এখানে অ্যান্সার আমাদের ডি হবে। কেন? কারণ আইসের মনে রাখবে এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। প্রথমে হচ্ছে তোমাদের শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমের প্রতিসংখ্য কত হয় সেটা হচ্ছে 1। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের বায়ু, বায়ুতে প্রতিসংখ্য কত হয়? 1-এর থেকে একটু বেশি, 10003 ধরা হয় যদি আমার মনে পড়ছে। ঠিক আছে, যদিও বায়ু আর শূন্য মাধ্যম 1ই ধরা, কারণ বায়ুর সঙ্গে শূন্য মাধ্যমের খুব একটা গ্যাপ নেই, 0.0003 মানে বিরাট কম গ্যাপ। নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে ধরা হয় হচ্ছে সেটা হচ্ছে যে বরফ। ঠিক আছে, এর পরে থাকে কিন্তু বরফ, বরফের যেটা প্রতিসরাঙ্ক থাকে সেটা হচ্ছে 1.31। নেক্সট হচ্ছে তোমাদের থাকে যেটা সেটা হচ্ছে জল, জলের প্রতিসংখ্য যেটা থাকে 1.33, এরপরে বাকিগুলো আসে। তো এখানে দেখো শূন্য নেই, বায়ু নেই, জল নেই, তো তারপরে মানে বায়ু নেই, তাহলে বরফই আসবে। ঠিক আছে, তো অ্যান্সার কিন্তু আমাদের বরফ হবে। বরফ আর জলের মধ্যে গোলাবে না, বরফ আর জল যদি থাকে বরফটা কিন্তু বেশি হয়, মানে সরি কম হয়, জলের কিন্তু বেশি হয়। ঠিক আছে, তো কারণ বরফের মধ্যে দিয়ে আলো দ্রুত যেতে পারে, এই সময় যে তাই দাঁড়াচ্ছে। ঠিক আছে, কেরোসিন, কেরোসিনের কিন্তু তারপরে বেঞ্জিন, তারপর রক সল্ট হার্ড। সো রক সল্ট হার্ড মানে, এবং এটা একটা বলতে পারো যে ওর মধ্যে ক্রিস্টাল থাকে, সেই জন্য রক সল্ট কিন্তু আলো যেতে সমস্যা করে। তো প্রথমে আইস, তারপর কেরোসিন, তারপর বেঞ্জিন, তারপর রক সল্ট। এর একটা জিনিস তোমাকে বলি, এর অ্যাকচুয়াল যে তোমাদের কোথা থেকে দিয়েছে সেটা একটু বলি। এনসিইআরটিতে একটা তোমাদের ছক আছে, সেই ছক থেকে এটা অ্যাকচুয়ালি দেওয়া। কি বলেছে দেখো, বলেছে যে বায়ুতে 1.003 যেটা বললাম তোমাদের, তারপরে বরফ, তারপর জল, এই তিনটেকে অ্যাটলিস্ট প্লিজ মনে রাখবে, ইম্পর্টেন্ট। তারপরেরগুলো তোমরা মোটামুটি নামগুলো মনে রাখো, ভ্যালু মনে রাখার দরকার নেই, হীরকের ভ্যালুটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখানে আর এই যে খনিজ লবণ, এটা কি রক সল্ট বলেছে ওরা। ঠিক আছে, আর এখানে তেমন বলতে কেরোসিনটা মনে রাখতে পারো, তারপিন তেল মনে রাখতে পারো, আর কাঁচের একটা মনে রাখতে পারো, কারণ কাঁচটা আমার সময় দিয়ে দেয় কাঁচের কত, তো এভাবে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, অ্যালকোহলের মনে রাখার দরকার নেই, আমি পড়া, তো জলের পরেই অ্যালকোহল থাকে, এটা মনে রাখতে পারো। তাহলে কী হবে, অ্যালকোহল ভ্যালুটা এর থেকে যে এর যে ক্লোজ সেটা তুমি বুঝতে পারবে। এই তিনটেকে আমি মুখস্থ রাখতে বলছি, এই তিনটেকে। বাকিগুলোর মধ্যে কেরোসিন, তারপিন তেল আর ক্রাউন ক্রাশটা মুখস্থ রেখো, আর হিরেটা মুখস্থ রেখো। ঠিক আছে, বাকিগুলো খালি একবার চোখের দেখা দেখো, অর্থাৎ প্রত্যেক দিন যদি এটাকে তুমি চোখের দেখা দেখো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে যে কার পরে কোনটা রয়েছে, মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আমার যেমন চোখের দেখা দেখি আইডিয়া হয়ে গেছে, বারবার তোমাদের পড়াই চোখ এটাতে চোখ পড়ে। ঠিক আছে, সুতরাং আমার একটা আইডিয়া হয়ে গেছে কোনটার পরে কোনটা আসবে, এটা একটা আইডিয়া হয়ে যায়। ওরকম বারবার চোখ করতে করতে আর যে আইডিয়া হয়ে যায়, এগুলো আমার মুখস্থ নেই, কিন্তু ভ্যালু আমারও মুখস্থ নেই। এই প্রথম তিনটে মুখস্থ আছে, হিরেরটা মুখস্থ আছে 2.42, আর বাকিগুলো মুখস্থ রাখা পসিবল না, মানুষের মনে রাখা সম্ভব না। হ্যাঁ মনে রাখা যায়, তোমরা যারা অনগোয়িং স্টুডেন্ট যারা পড়ছো তাদের বাধ্য হয়ে মনে রাখতে হয়, আমাদের মনে রাখার দরকার নেই বলে আমরা মনে রাখি না, আমরা তো পড়ানোর সময় দেখেই বলে দিতে পারি এইটা হবে, ওই জন্য আমরা মনে রাখি না। ঠিক আছে, যাই হোক, তো ব্যাপার হচ্ছে এটা, হিরেরটা মনে থাকে, আর এই তিনটে আমাদের অটোমেটিক মনে থাকে, এই তিনটে বায়ু, বরফ আর জল, আর শূন্য মাধ্যমটা তো 1 হয়। ঠিক আছে, হিরেটা মনে থাকে, হিরেটা অনেক সময় পরীক্ষায় আগে প্রচুরবার পড়েছে, সেই জন্য ডাইরেক্ট 2.42 এটা মনে থাকে, আর ভ্যালুটাও খুব রিদমিক ভ্যালু, অর্থাৎ ছন্দবদ্ধ ভ্যালু 2.42, সো ইজিলি মনে থাকে। ঠিক আছে, তো এইগুলো একটু বারবার চোখের দেখা দেখো, যতদিন পরীক্ষা না পড়ছে এই চারটাকে বারবার দেখতে থাকো, দেখবি ইজিলি তুমি এখান থেকে কী পড়ছে বুঝতে পারবে।
পরেরটায় চলো। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সবচেয়ে কম? ঠিক আছে, নিম্নলিখিত কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সব থেকে কম? অ্যান্সার তোমাদের কী হবে? ডেফিনেটলি অ্যান্সার আমাদের এয়ারের প্রতিসারাঙ্ক সব থেকে কমের মধ্যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ডায়মন্ডের তো সব থেকে বেশি 2.42, একটু আগেই বললাম। ঠিক আছে, এটা সব থেকে বেশি, এটা সব থেকে কম। এগুলো খুব নর্মাল কোশ্চেন, এগুলো খুব যে টাফ প্রশ্ন তা নয়, বাট এগুলো তো স্টুডেন্টরা ভুল করে। পরেরটায় চলো। কোন ক্ষেত্রে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করবে? দেখো আমি একটা কথা বলি, 40টা কোশ্চেন্স আমি যেটা দিয়েছিলাম সেগুলো কিন্তু এই লেভেলের ছিল, কোশ্চেন্সগুলো টাফ নয়, মডারেট লেভেলের কোশ্চেন্স ছিল। তো মডারেট লেভেলের কোশ্চেন্স করতে গিয়েও অনেকের কিন্তু লেগেছে যে তারা কিন্তু 22 মিনিটে কিন্তু 40টা কোশ্চেন্স অ্যাটেম্পটই করতে পারেনি। ঠিক ভুল পরের কথা, আমি অ্যাটেম্প্ট করার কথা বলছি, অ্যাটেম্পটই করতে পারিনি। অ্যাটেম্প্ট করলে তবে তো বুঝবো ঠিক হবে না ভুল হবে। ঠিক আছে, তাহলে তুমি ভাবো যে 1,08,00,000 স্টুডেন্টের মধ্যে, 1,08,00,000 স্টুডেন্টের মধ্যে কারা ভালো করে পরীক্ষা দেবে, কারা ভালো করে পরীক্ষা দেবে না, আশা করি বুঝতে পারছো। 50% স্টুডেন্টের প্রিপারেশনও ঠিক নেই এখনও। 50% স্টুডেন্ট, ইভেন যারা ITI করেছে তাদেরও ঠিক নেই। ঠিক আছে, যারা ITI করেছে তাদেরও ঠিক নেই। তো 50% স্টুডেন্টের প্রিপারেশনই ঠিক নেই। তো 1,00,000 মানে 1,08,00,000, 1,08,00,000-এর হাফ করে ফেলো। ঠিক আছে, তার হাফ করো, এরা হচ্ছে সিরিয়াস স্টুডেন্ট। ঠিক আছে, 50%কে কেটে বাদ দাও, বাকি 50% রাখো, সেই 50%-এরও হাফ করো, করলে যে পার্সেন্টেজটা পাও তারা হয়তো মোটামুটি সিরিয়াস স্টুডেন্ট, এবং তাদের মধ্যেই সঙ্গেই কিন্তু তোমার হবে, কম্পিটিশনটা হবে। মনে রাখবে ওখানে পরীক্ষার সময় কিন্তু ওখানে তুমি কতটা ভালো পারো কেউ দেখতে যাচ্ছে না, তুমি কতটা কোশ্চেন্স ক্র্যাক করে আসতে পারছো সেটাই তোমার। তুমি যদি নর্মাল সব দাগিয়েও যদি সব ঠিক করে আসতে পারো, কোনোটাই দেখলে না, একদম জাস্ট দাগালে, ঠিক আছে, আপন মনে দাগিয়ে যাচ্ছ, আপন বলা মানুষ তুমি, তাও যদি তুমি ঠিক করে আসতে পারো তাও তুমি ঠিক আছে, কোনো প্রবলেম নেই। অর্থাৎ তোমাকে ওখানে ক্র্যাক করতে হবে এক্সামিনেশন। এখানে কি বলছে দেখো, কোনো ক্ষেত্রে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। তো ডেফিনেটলি বোথ রিফ্র্যাকশন আর রিফ্লেকশন দুটোর যে সূত্র নম্বর 1 আছে, সেই সূত্র নম্বর 1-এই লেখা আছে, প্রতিফলনেরও সূত্র নম্বর 1 এবং প্রতিসরণেরও সূত্র নম্বর 1। কী লেখা আছে? যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিসারিত রশ্মি, মানে আমি দুটোকে একসাথে নিলাম সেই জন্য, এবং অভিলম্ব অর্থাৎ নর্মাল, এরা সবাই একই তলে অবস্থান করে, এই চারটে একই তলে অবস্থান করবে। তো অ্যান্সার তোমাদের হবে বোথ, দুটো ক্ষেত্রেই হয়। পরেরটাই চলো। পরের প্রশ্ন দেখো, একটি বস্তুকে অবতল লেন্সের প্রধান অক্ষের ওপর অসীম ও তার আলোক কেন্দ্র ও, আচ্ছা এত আমরা পড়ছি কেন? এখানে কোশ্চেন্স কি বলেছে? বলেছে অবতল লেন্স। এইসব প্রশ্ন তুমি যদি পড়ে সময় নষ্ট করো, দেখো পড়তে তুমি 1 মিনিট লাগালে আর সলভ করতে 1 মিনিট, তারপরে তোমার 2 মিনিট এখানেই চলে গেলো। এইসব কোশ্চেন্স কি 2 মিনিটের কোশ্চেন? 10 সেকেন্ডে সলভ হবে, 10 সেকেন্ডের কোশ্চেন্স। কী কী দেখবো? অবতল লেন্স দেখবো, বস্তুকে রাখতে বলেছে দেখবো, আর প্রতিচ্ছবি, এই প্রথম লাইনের অবতল লেন্সটাকে দেখবো, আর বলেছে প্রতিচ্ছবি কোথায় গঠিত হয়। তো গ্যারান্টি মানে প্রতিচ্ছবি কেমন গঠিত হবে, প্রতিচ্ছবি কেমন গঠিত হবে ক্লিয়ারলি জানি। অবতল লেন্স বলেছে তো ভার্চুয়াল এবং ডিমিনিশড হবে, অর্থাৎ অসৎ এবং ছোট হবে, ভার্চুয়াল এবং ডিমিনিশড। ঠিক আছে, অবতল লেন্স সবসময়ের জন্য অসৎ এবং ছোট প্রতিবিম্ব দেয়, তো ভার্চুয়াল এবং ডিমিনিশড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। 72 দাগের প্রশ্ন দেখো, তোমরা বলছো স্যার 72 দাগ কোথা থেকে পেলেন? দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের যে প্লেলিস্ট বললাম, ওই প্লেলিস্টের যে 3rd ভিডিও আছে, ওই 3rd ভিডিওতে এই প্রশ্নটা আমি করিয়েছিলাম। সমস্যা হচ্ছে ওই প্রশ্নটায় এটাতে অবতল লেন্স আছে সেটা আমি খেয়াল করিনি, আমি এটাকে অবতল দর্পণ ভেবে সলভ করে দিয়েছিলাম। তো অনেকে বলার পরে আমি ইউটিউবে ভিডিওটা এডিট করে দিয়েছিলাম, কারণ বেশি ডাউট চলে আসবে তোমাদের। তো ওই জন্য আমি ভেবেছিলাম ওটাকে কেটে দিয়ে ভেবেছিলাম যে তোমাদের যখন আমি লেন্স করাবো তখন লেন্সের মধ্যে এটাকে ইনক্লুড করে করিয়ে দেবো। ঠিক আছে, তো আমি খেয়াল করিনি কারণ ওটা বেসিক্যালি দর্পণের ছিল, সবই দর্পণ যাচ্ছিলো, তো আমি এটাকে না দেখে দর্পণ ভেবে করিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো একটি অবতল লেন্স, কারণ লেন্সের প্রশ্ন চলছে, সে লেন্সের করি দেওয়া আছে, এটা অবতল লেন্স হয়। দেখো অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, অবতল লেন্স মানে কি, মানে লেন্সটা কেমন হয়, লেন্সটা এরকম হয়। ঠিক আছে, লেন্সটা এরকম হয়। আর আমরা জানি আমাদের যে অবতল লেন্স আছে তার যে আমাদের এফ পড়ে, ঠিক আছে, তার যে এফ পড়ে সেটা কোন দিকে পড়ে আমরা জানি। আমাদের যে অবতল, ভালো করে বুঝবে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের যে অবতল লেন্স আছে তার যে এফ পড়ে সেটা কিন্তু আমরা জানি আমাদের বাম দিকে পড়ে। ঠিক আছে, অবতল লেন্সের বাম দিকে এফ পড়ে, লেফট সাইডে এফ পড়ে। তো এফ কিন্তু এখানে নেগেটিভ হবে, অর্থাৎ নেগেটিভ 15 সেন্টিমিটার আমরা ধরবো। ঠিক আছে, আর প্রতিচ্ছবি 7.5 সেমি দূরে গঠিত হচ্ছে। আমরা জানি অবতল লেন্স বলেছে, তার মানে আমরা অসৎ প্রতিবিম্ব পাবো।
আর আমরা এটাও জানি যে লেন্সের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব লেফট সাইডে উৎপন্ন হয়, এটাও কিন্তু তোমাদের 7.57 নেগেটিভ হবে। ঠিক আছে, এবং তোমাদের বিবর্ধন জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, দেখো বিবর্ধন বার করতে গেলে অর্থাৎ ম্যাগনিফিকেশান বার করতে গেলে আমরা জানি লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশান ফর্মুলা কী হয়, V/U হয়, কোনো নেগেটিভ পজিটিভ কিছু নেই এখানে, জাস্ট V/U। ঠিক আছে, এখন দেখো এখানে ইউ এর মান এখানে কিন্তু গিভেন নেই, তো আমাদেরকে এখানে ইউ এর মান এখানে বের করে নিতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইউ এর মান কী করে বের করবো আমরা, দেখো ইউ এর মান বের করার নিয়ম হচ্ছে 1/f ইকুয়াল টু 1/v মাইনাস 1/u, এই হচ্ছে আমাদের ফর্মুলা হয়, আমরা জানি লেন্সের ফর্মুলা এইটা হয়। তো 1/f আমাদের কত, -15, তো -1/15 এটা আমরা দিলাম। দেখো ভি এর মান আমাদের গিভেন আছে, ভি এর মান এখানে নেগেটিভ হবে, এই নেগেটিভ এদিকে গেলে পজিটিভ হয়ে যাবে। এখানে ভি এর মান কত বলেছে, দেখো 7.5, মানে 7.5কে যদি আমরা এখানে লিখি তাহলে এখানে কী হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমরা কাটলে হচ্ছে এখানে 15 আর এখানে হচ্ছে তোমাদের 2, তো 15/2 উল্টে গেলে কী হবে 2/15। ঠিক আছে, 2/15 এই আমাদের হবে, ইকুয়াল টু এখানে কী থাকবে -1/u আমাদের এখানে থাকবে। ঠিক আছে, এই আমাদের থাকবে। এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 15, তো -1 2 মানে 1 আসবে এখানে, তো ইউ এর মান আমাদের কী হয়ে যাবে -1/u হয়ে যাবে, অর্থাৎ ইউ এর যে মান, দেখো ইউ এর মান অলওয়েজ নেগেটিভ আসে, তো দেখো এখানে নেগেটিভ এসছে, এই নেগেটিভ এদিকে চলে যাবে, তো -15 হবে, ইউ এর মান কত এসছে -15। তো এম এর মান কত হচ্ছে আমাদের, এম এর মান আমরা দেখতে পাচ্ছি -7.5। ঠিক আছে, এটা আমাদের আছে, আর ইউ এর মান কী আছে আমাদের -15। ঠিক আছে, তো এটা আমাদের কেটে বেরিয়ে যাবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে যাবে। আর খেয়াল করো একটা জিনিস, এটাকে আমরা কী লিখতে পারি 15/2, তো 2 এখানে কেটে যাবে, তাই না, তাই না, এই যে 7.5 কী লিখতে হবে 15/2, তো 15 কেটে বেরিয়ে যাবে, তার মানে এটা আসবে আমাদের 1/2, 1/2 মানে হচ্ছে 0.5, তো 0.5 দেখো একটাই অপশানে আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, এবার একটা ছোট্ট কথা তোমাদের বলি, যদিও সেটা দিয়ে কোশ্চেনটা সলভ হবে না, বাট অনেকটা আমরা এগিয়ে যাবো। দেখো এখানে অবতল লেন্স বলেছে, আমরা জানি এটা একটা অসৎ প্রতিবিম্ব দেবে। ঠিক আছে, এটা একটা অসৎ প্রতিবিম্ব দেবে প্রথম কথা, আর অসৎ প্রতিবিম্বের যে ম্যাগনিফিকেশান হয় সেটা কিন্তু আমাদের পজিটিভ হয়। তোমরা বলছো স্যার ম্যাগনিফিকেশান, পয়েন্ট টু বি নোটেড, অসৎ প্রতিবিম্বের ম্যাগনিফিকেশান পজিটিভ হয়। ঠিক আছে, কিন্তু অসৎ প্রতিবিম্ব দূরত্ব কিন্তু আমাদের নেগেটিভ হয় লেন্সের ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে উল্টো হয়, দর্পণের ক্ষেত্রে ম্যাগনিফিকেশান ওখানেও পজিটিভ, কিন্তু ভিটা আমাদের ওখানে পজিটিভ হয়, এখানে নেগেটিভ হয়, অর্থাৎ ম্যাগনিফিকেশান অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ হয়। তোমরা বললে কেন, তার কারণ অসৎ প্রতিবিম্ব অলওয়েজ যে প্রিন্সিপাল অ্যাক্সিস থাকে তার উপরে উৎপন্ন হয়, অর্থাৎ অসৎ প্রতিবিম্ব ছোট হলেও সোজা প্রতিবিম্ব তৈরি হয়, সোজা প্রতিবিম্বের জন্য ম্যাগনিফিকেশান অলওয়েজ পজিটিভ হয়, সেটা দর্পণ আর লেন্স যাই হোক না কেন। ঠিক আছে, সোজা প্রতিবিম্ব অলওয়েজ যে প্রিন্সিপাল অ্যাক্সিস থাকে তার উপরে অবস্থান করে, আর উপরের পার্ট আমরা পজিটিভ নেই। ঠিক আছে, তুমি যদি XY অ্যাক্সিস দেখো, এই উপরের পোর্শনকে আমরা পজিটিভ, নিচেরটাকে আমরা নেগেটিভ নেই, এটা পজিটিভ এটা নেগেটিভ নেই। ঠিক আছে, তাই না, তো সিমিলারলি এখানে কার্টেশিয়ান রুল অনুযায়ী দুটো জিনিস আছে, একটা যদি লেফট রাইট করো তাহলে কী আসবে, লেফটে নেগেটিভ রাইটে পজিটিভ, আর আপ ডাউনে করো তাহলে কী আসবে, আপ ডাউনে আপে পজিটিভ আর ডাউনে আমাদের নেগেটিভ আসে, এটা হচ্ছে কার্টেশিয়ান রুল অনুযায়ী হয়। তোমরা দেখবে তোমাদের যখন এনসিইআরটি আছে ওখানে কার্টেশিয়ান শব্দটা লেখা আছে। ঠিক আছে, যাই হোক, তো অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে অলওয়েজ মাথা রাখবে অবতল লেন্স অলওয়েজ অসৎ প্রতিবিম্ব তৈরি করে, আর অসৎ প্রতিবিম্বের ম্যাগনিফিকেশান পজিটিভ অলওয়েজ হয়, ভি কিন্তু নেগেটিভ হয় লেন্সের ক্ষেত্রে। তাই এখানে দেখো তাই এলো, দেখো এখানে পজিটিভ এসছে, ওভারঅল ভ্যালু আমাদের কী এসছে এখানে দেখতে পাচ্ছ -5 পজিটিভ। আরেকটা জিনিস, অসৎ প্রতিবিম্ব অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ হলেও ছোট হয়, তো একের থেকে কম ভ্যালুগুলি অ্যান্সার হবে, ডেফিনেটলি এটা আর এটাতে অ্যান্সার হবেই না, এটা অথবা এটা যে কোনো একটা অ্যান্সার হতো, তো সেটা বার করা যেত না, তো এখানে এ আমাদের অ্যান্সার এসছে। ঠিক আছে, ছোটো ছোটো কথাগুলো ইম্পর্টেন্ট, কারণ তোমরা যখন বিশ্লেষণ করবে তখন এই ছোটো কথা দিয়েও কিন্তু ইজিলি অঙ্কটাকে দ্রুত সলভ করানো যায়। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে দূরবর্তী বস্তুর একটি তীক্ষ্ণ প্রতিচ্ছবি একটি লেন্স ব্যবহার করে পর্দায় ফোকাস করা হলো। তো পয়েন্ট টু বি নোটেড, এখানে বলেছে একটা পর্দায় কী করা হয়েছে, ফোকাস করা হয়েছে। ধরো এইটা তোমাদের একটা লেন্স, এটা হচ্ছে তোমাদের উত্তল লেন্স, ধরো দাঁড়া 1 মিনিট লেন্সটাকে একটু ঠিক করে রাখি, নইলে তোমাদের কাছে বেগুন লাগছে। তো এই হচ্ছে তোমাদের লেন্স, উত্তল লেন্স। তো উত্তল লেন্সের কি করা হয়েছে, দূরে একটা ছবি নেওয়া হচ্ছে, দূরবর্তী বস্তু মানে বুঝতে পারছো, যে আমরা জানি যখন দূরের থেকে কোনো
দূরের কোনো বস্তু থেকে কোনো আলোকরশ্মি এসে পড়ে তখন সেটা কী হয়, সেটা উত্তল লেন্সের কাছে যখন আসে তখন সেটা কিন্তু প্যারালাল হয়, অর্থাৎ একে অপরের সাথে সমান্তরাল হয়। এবং এরা যখন একটা বিন্দুতে মিলিত হচ্ছে তখন সেই বিন্দুটাকে আমরা কি বলি, আমরা বলি ফোকাস। ঠিক আছে, অতএব আমরা ক্লিয়ারলি একটা জিনিস ভালো করে বোঝো, ইম্পর্টেন্ট খুব, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিন্দু আর এই যে বিন্দু, এটাকে আমরা কি বলছি, ফোকাস বলছি। আর এইটা কি, এটা হচ্ছে আমাদের পোল। তো পোল থেকে এই ডিস্টেন্সকে আমরা কি বলি, ফোকাস ডিস্টেন্স বলি। তাহলে বেসিক্যালি এখান থেকে এই ডিস্টেন্সটা কী হবে, ফোকাস ডিস্টেন্স হবে। তো অ্যান্সার উইল বি এফ। ঠিক আছে, অলওয়েজ মাথা রাখবে যদি বলে দূরবর্তী বস্তু, ইংলিশে এটা ছিল ডিস্ট্যান্ট অবজেক্ট, পয়েন্ট টু বি নোটেড। কী ছিল, ডিস্ট্যান্ট অবজেক্ট। বাকি বাংলার সঙ্গে ইংরেজি সামঞ্জস্যপূর্ণই আছে, শুধু ডিস্ট্যান্ট অবজেক্ট শব্দটা মনে রাখবে। যদি বলে ডিস্ট্যান্ট অবজেক্ট, ঠিক আছে, তো অলওয়েজ মাথা রাখবে এফে কিন্তু গিয়ে ফোকাসড হবে এটা। ঠিক আছে, কোথায় গিয়ে ফোকাসড হবে, এফে গিয়ে ফোকাসড হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি হিয়ার এফ। নেক্সট হলো পরেরটাতে। আচ্ছা, অনেকে বলবে আপনি তো স্যার এখানে উত্তল লেন্স ব্যবহার করলেন, আপনি তো এখানে উত্তল লেন্স ব্যবহার করলেন, অর্থাৎ কনভেক্স লেন্স আমি ব্যবহার করেছি। অনেকে বলবে আপনি কনকেভ লেন্স মানে অবতল লেন্স ব্যবহার করে দেখান। যখন অবতল লেন্সও তুমি করবে তখনও কিন্তু তোমার ফোকাসেই প্রতিবিম্ব উৎপন্ন হবে। ঠিক আছে, তখন কী হয়, এই রশ্মিগুলো আসে, বলে দিই। ঠিক আছে, এই রশ্মিগুলো তোমার আসবে, তখন কীরকম প্রতিছবি তৈরি হয় দেখো। এই রশ্মিগুলো আসে, এখানে টাচ করবে, এখানে টাচ করবে, এবং এরা বিভিন্ন দিকে তোমার কী হবে, ছিটকে যাবে। এরা বিভিন্ন দিকে কী হবে, তোমার ছিটকে যাবে। ঠিক আছে, এবং যদি এই যে ছিটকে যাওয়া যে পার্ট আছে, এই পার্ট দুটোকে তুমি যদি এখানে বাড়িয়ে দাও, এবং এই পার্টটাকে তুমি যদি এখানে বাড়িয়ে দাও, তুমি দেখবে এরা এখানে গিয়ে তোমার এক জায়গায় গিয়ে, কোনো একটা জায়গায় গিয়ে কী করছে, এরা ক্রস করছে। ঠিক আছে, কোনো একটা জায়গায় কী করছে এরা ক্রস, আচ্ছা সরি একটু আঁকাটা ভুল হয়েছে, জাস্ট একটা মিনিট আমাকে দাও, আমি আঁকাটা তোমাদের একটু ঠিক করে দিই। রিফ্র্যাকশান হবে। ঠিক আছে, প্রথমে তো রিফ্র্যাকশান হবে, আমি প্রতিফলন এঁকে ফেলেছি। ঠিক আছে, প্রথমে রিফ্র্যাকশান হয়ে এটা এদিকে বেরিয়ে যাবে, আর এ বেরিয়ে যাবে এদিকে। ঠিক আছে, এ বেরিয়ে যাবে এদিকে, বুঝতে পারছো আশা করি। এ এদিকে বেরিয়ে যাবে আর এ বেরিয়ে যাবে এদিকে। রিফ্র্যাকশান হবে না, এখানে আসবে, রিফ্র্যাকশান হবে, এদিকে বেরিয়ে যাবে, এই বেরিয়ে যাবে এদিকে। এবার যদি তুমি এর যদি বিপরীত বিন্দুগুলোকে টেনে দাও, মানে এটাকে যদি এইভাবে টেনে দাও আর এটাকে যদি এইভাবে টেনে দাও, তুমি দেখতে পাচ্ছ এরা একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে বলে মনে হবে। এরা একটা জায়গায় গিয়ে এখানে মিলিত হবে, অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা রিয়েল ফোকাসকে পাই। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা রিয়েল ফোকাসকে পাই, আর অবতল লেন্সের ক্ষেত্রে আমরা ভার্চুয়াল বা অসৎ প্রকাশকে পাই। এটাও খুব ইম্পর্টেন্ট জানা, কারণ অ্যাকচুয়ালি আলোকরশ্মিগুলো এইদিকে চলে যায়, এ চলে যায় এদিকে, এ চলে যায় এদিকে, কিন্তু আমরা যখন এখানে দেখি তখন মনে হয় যেন এই বিন্দুতে মিলিত হচ্ছে। এবং দেখতে পাচ্ছি, আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে অবতল লেন্সে কিন্তু লেফট সাইডে ফোকাস তৈরি হয়, এই হচ্ছে সেই ফোকাস, লেফট সাইডে ফোকাস তৈরি হবে। ঠিক আছে, এবং দূর থেকে আসা আলোকরশ্মিগুলো এক্ষেত্রে মনে হবে যেন মিলিত হচ্ছে এই পয়েন্টে। ঠিক আছে, এবং এখানে গিয়ে তোমার মনে হচ্ছে যেন ওখান থেকেই একটা ছবি তৈরি হচ্ছে। ঠিক আছে, তো কারেক্ট আনসার উইল বি হিয়ার। তো ফোকাসে কিন্তু দুটো ক্ষেত্রেই, এখানেও তাই এখানেও তাই, অবতলেও তাই, ফোকাসেই তৈরি হবে। কিন্তু উত্তলে যেখানে তোমাদের রিয়েল ফোকাস পাওয়া যায়, অর্থাৎ সৎ ফোকাস পাওয়া যায় বা বাস্তব ফোকাসকে পাওয়া যায়, রিয়েল মানে বাস্তব, যেটা বাস্তবই ঘটছে, রিয়েলই ঘটছে। অবতলে কিন্তু আমরা অসৎ ফোকাস বা কাল্পনিক ফোকাস বা ভার্চুয়াল ফোকাসকে পাবো। ঠিক আছে, বা কাল্পনিক, ঠিক আছে, কাল্পনিক ফোকাসকে আমরা পাবো, এইটা একটু মাথায় রাখবে। ওকে, তো অ্যান্সার এখানে এফই হবে। নেক্সট হলো পরেরটা, এটা ছোটো একটা জিনিস এক্সট্রা তোমাদের বলে দিলাম। কি বলছে, একটি অবতল লেন্সের প্রধান ফোকাসে একটি বস্তু স্থাপন করলে গঠিত প্রতিচ্ছবির প্রকৃতি কী হবে। দেখো, অবতল লেন্স বলেছে, কোনো কিছু জানারই দরকার নেই। অবতল লেন্সের ক্ষেত্রে আমরা জানি এক অসৎ প্রতিবিম্ব দেবে, দ্যাট মিন্স ভার্চুয়াল, আর দুই হচ্ছে তোমাদের ডিমিনিশড প্রতিবিম্ব দেবে, মানে ছোট। তো এখানে দেখো কোথায় দেওয়া আছে, ডিমিনিশড অ্যান্ড অসৎ, সেটাই অ্যান্সার হবে, ভার্চুয়াল অ্যান্ড হাইলি ডিমিনিশড। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। কিছু দেখারই দরকার, এগুলো 1 সেকেন্ডেরও কোশ্চেন্স নয়। পরেরটাই চলো। দেখো, এটা একটা বিশাল বড় প্রশ্ন মতো মনে হচ্ছে, বাট কোনো বড় প্রশ্নই নয়। একটি লেন্সের প্রধান ফোকাস হলো সেই অবস্থান যেখানে বস্তুর প্রতিচ্ছবি অসীমে গঠিত হয়। ঠিক আছে, দেখো তুমি প্রধান ফোকাস আর যে কোনো ফোকাসে যদি তুমি বস্তুকে রাখো তাহলে প্রতিবিম্ব তোমার অসীমে গিয়েই তৈরি হবে। ঠিক আছে, সে তুমি প্রথম ফোকাসে রাখো আর দ্বিতীয় ফোকাসে রাখো। তা বলছি এটা তো কারেক্টই হলো, এটা তো 1 নম্বর, এটা তো কারেক্ট হচ্ছে। ঠিক আছে, নেক্সট বলছে যে একটি লেন্সের প্রধান ফোকাস হলো সেই অবস্থায় যেখানে প্রতিচ্ছবি দ্বিগুণ ফোকাল লেন্থে গঠিত হয়, এটা ভুল।
একটি লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাস হলো সেই অবস্থান যেখানে প্রতিচ্ছবি অসীমিত। আমি যেমন বললাম যে ফোকাস লেন্সের দুটো হয়, প্রথম ফোকাস হয় আর দ্বিতীয় ফোকাস হয়। তো যে কোনো ফোকাসে যদি এদিকে রাখো, এদিকের ফোকাসে রাখো, অসীমে গিয়ে এদিকে উৎপন্ন হবে, এদিকের ফোকাস রাখলে অসীমে গিয়ে এদিকে উৎপন্ন হবে। তো যেখানে ওখানে রাখতে পারো, উৎপন্ন তো ওখানেই হবে, ঠিক আছে। তো অসীমেই উৎপন্ন হয়। তো এখানে 1 আর 3 কারেক্ট। 4 নম্বরটা দেখে নিই, একটি লেন্সের দ্বিতীয় যেখানে দ্বিগুণ না, এটা তো কারেক্ট নয়। এখানে বেসিক্যালি 1 আর 3 কারেক্ট। যদি এটাকে এ ধরে নিই, তোমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, মানে লিখতে, তোমাদের এই অপশানগুলোর নাম লিখতে। তো আমি দেখতে পাচ্ছি এ আর সি কারেক্ট। কোথায় দেখো এ আর সি, এই যে এইটা আমাদের অ্যান্সার হবে, এ আর সি কারেক্ট, ঠিক আছে। এটা 18/8/2022 পড়ার প্রশ্ন। সব কিন্তু লেটেস্ট প্রশ্নগুলি আমি তোমাদের করাচ্ছি। দেখো আমি আমার পেডের যে ভার্সন আছে তাতে তেমন একটা আমি এই পিওয়াইকিউ নেইনি। ওখানে আমি বেসিক করিয়ে দিয়েছি এত ভালো করে যে বেসিক করবে সে ইজিলি অ্যান্সারগুলো দিতে পারে। এগুলো আমি অ্যান্সার দিচ্ছি কী করে? আমি কি পিওয়াইকিউ প্র্যাকটিস করি নাকি? না তো। তাহলে আমার 1 সেকেন্ডে অ্যান্সার আসছে কী করে? তার মানে কারণ আমি বেসিকটা জানি। আমি এইটাই তোমাদের বারবার বোঝার চেষ্টা করি, যখন একজন টিচার পড়াচ্ছে, ঠিক আছে, সে কীভাবে পড়াচ্ছে বুঝতে হয় তাকে। সে কি বসে বসে কোশ্চেন পেপার সলভ করে না? আমি কি কোশ্চেন পেপার সলভ করি না? তাহলে আমি কি করে এটাকে উইদিন সেকেন্ডে পড়েই অ্যান্সার দিয়ে ফেলছি? তার কারণ আমার বেসিক ক্লিয়ার আছে। আমি তোমাদের কেন বলে বোঝাতে পারি না যে তুমি সায়েন্সে যদি বেসিক তোমার যদি স্ট্রং না হয় তাহলে তুমি কোনো দিনই অ্যান্সার করতে পারবে না। তুমি 1000 কোশ্চেন লাগিয়ে নিলেও তোমার 1000তম একে গিয়ে তোমার প্রবলেম হতে পারে। কারণ বেসিক ক্লিয়ার থাকলে তোমার কোনো দিনই কোনো সমস্যা কিন্তু হবে না, ঠিক আছে। হ্যাঁ, সিলি মিস্টেক্স হতে পারে, সেটাকে তোমাকে একটু দেখে করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন কী বলেছে? বলেছে একটা উত্তল লেন্সে 1.5 মিটার দূরত্বে রাখা একটা বস্তুর -3 বড় প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে। তো তোমাদের চিহ্ন সহ প্রতিচ্ছবি দূরত্ব হলো। দেখো একটা জিনিস বলি, উত্তল লেন্স মানে এখানে তোমাদের কনভেক্স লেন্সের কথা বলেছে, 1 নম্বর গেল, ঠিক আছে। আমরা জানি কনভেক্স লেন্সে আমরা কিন্তু সৎ প্রতিচ্ছবি পাই, অর্থাৎ রিয়েল ইমেজ পাই, ঠিক আছে। আমরা কিন্তু সেম সাইজ প্রতিচ্ছবি পাই, অর্থাৎ সেম সাইজ কিন্তু সেম সাইজ সৎ পাই। সদের 3টে হয়, একটা হচ্ছে সেম সাইজ, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, একটা হচ্ছে সেম সাইজ, সদের 3টে হয়, ঠিক আছে। সেম সাইজ, 2 হচ্ছে তোমাদের বড়, 3 হচ্ছে তোমাদের ছোট, 3 হচ্ছে তোমাদের কি ছোট। এই হচ্ছে আমরা সৎ পাই। আর আমরা কি পাই? আমরা হচ্ছে অসৎ প্রতিচ্ছবিও পাই, অসৎ পাই, ঠিক আছে। যদি তুমি বলো এক্ষেত্রে আমাদের কী হয়, এটা আমাদের কী হয়, আমরা জানি এটা আমাদের মাইনাস সামথিং হবে, এটা আমাদের -1 হবে, এটা গ্যারেন্টি -1 হবে, এটা গ্যারেন্টি -1 হবে। এটা কী হবে? গ্রেটার দ্যান 1 হবে। তো -y বলে লিখে দিচ্ছি। অলওয়েজ মাথায় রাখবে এক্স আর ওয়াই, এই যে এক্স, এই এক্সের মান 1-এর থেকে কম হবে, এখানে ওয়াইয়ের মান 1-এর থেকে বেশি হবে, আর এটা আমাদের কী হবে? 1 হবে। মাইনাস কেন? সৎবিম্বের ক্ষেত্রে ম্যাগনিফিকেশান অলওয়েজ মাইনাস হয়, এটা মনে রাখবে। সৎবিম্বের ক্ষেত্রে ম্যাগনিফিকেশান অলওয়েজ কী হয়? নেগেটিভ হয়। যদি আমরা অসৎবিম্বের কথা বলি, এখানে অসৎবিম্বের যদি কথা বলি, অসৎবিম্ব এখানে একটাই টাইপের উৎপন্ন হয়, সেটা হচ্ছে বড় অসৎ উৎপন্ন হয়। আর অসৎবিম্বের ক্ষেত্রে ম্যাগনিফিকেশান অলওয়েজ মনে রাখবে পজিটিভ হয়। এবং এখানে যদি আমরা এটাকে জেড নেই, তো জেডের মান অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো, এই ছোটো ছোটো, এই যে তোমার কি মাথায় এইগুলো আছে, ঘুরছে? এই কোশ্চেনটা দেখাকালীন তোমার কি মাথায় এই ব্যাপারগুলো, ফ্যাক্টগুলো কি ঘুরছে, সঙ্গে সঙ্গে কি চলে আসছে? যদি না চলে আসে তাহলে তোমার প্রিপারেশনে এখনও কিন্তু ঘাটতি আছে, আমি বলবো, ঠিক আছে। এইগুলোকে চটজলদি মাথায় আনতে হবে। গেল। এবার এখানে দেখো নেগেটিভ বলেছে, তার মানে সৎ, প্রথম কথা। নেগেটিভ বলেছে তার মানে সৎ, মানে রিয়েল ইমেজ, গেল 1। নেক্সট হচ্ছে তোমাদের এখানে 3 বলেছে, তার মানে বড় সৎ। কেমন সৎ? এখানে বড় সৎ, ঠিক আছে। আর সৎ প্রতিবিম্ব কোন দিকে উৎপন্ন হয় লেন্সের ক্ষেত্রে? আমরা জানি ডান দিকে উৎপন্ন, অর্থাৎ রাইট সাইডে উৎপন্ন হয়। রাইট সাইডে যদি কোনো প্রতিবিম্ব উৎপন্ন হয়, তার প্রতিবিম্ব দূরত্ব বা প্রতিচ্ছবি দূরত্ব কেমন হবে? পজিটিভ হবে। কী হবে? পজিটিভ হবে। তো ডেফিনেটলি নেগেটিভগুলো তো অ্যান্সার আমার হবে না। এখন এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে। দেখো নর্মালি আমরা দেখতে পাচ্ছি 15 × 3, 3 × 15 45, তো 45, দ্যাট মিনস এটা অ্যান্সার হবে। দেখো এখানেই আমাদের বেরিয়ে গেল উত্তর। তার মানে আমরা এইগুলো তো আমি তোমাদের এখানে লিখেছি বলে আমার টাইম লাগলো, কিন্তু এটা তো 5 সেকেন্ডে বেরিয়ে যাবে। আমি কি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করি নাকি? তাহলে আমার বেরোচ্ছে কী করে? কারণ আমি বেসিক করেছি। স্যার বলে নয়, ওসব স্যারটারের ব্যাপার নয়, ঠিক আছে। আমি পড়াই, ওরম কোনো ব্যাপারই নয়। ব্যাপার হচ্ছে বেসিক ক্লিয়ার আছে তাই, ঠিক আছে। মেন পয়েন্ট কি? বেসিক ক্লিয়ার আছে তাই। এইটা হচ্ছে মেন পয়েন্ট, এটা বুঝতে হবে, ঠিক আছে। ম্যাটার হচ্ছে কি? বেসিক ক্লিয়ার আছে তাই। এখানে কি আমরা করলাম দেখো, আমরা ম্যাগনিফিকেশানের ফর্মুলা জানি, লেন্সের ক্ষেত্রে V/U, ঠিক আছে। এখানে ভি এর মান কত সেটা বার করতে বলেছে। ইউ আমাদের কত দেওয়া আছে?
ইউ আমাদের কত দেওয়া আছে, -1.5 দেওয়া আছে, আর ম্যাগনিফিকেশন কত দেওয়া আছে, -3। তো দেখো -3 বসাও, আচ্ছা এখানে বসাচ্ছি, -3 বসাও, -3 বসাও, ভি এর মান কত, ইউ হচ্ছে আমাদের -1.5, গুণ করলে কী বেরোচ্ছে 4.5। এটাই তো আমি অ্যান্সার করেছি, দেখো ওই জন্যই বললাম 15 × 3 3 × 45, এই কেন বলেছিলাম, এই জন্য বলেছিলাম। ক্লিয়ার? নেক্সট চলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, একজন ডাক্তার 2.5 ডায়াপ্টার ইকুয়াল টু কী হয়, 1/f হয়, যেখানে এফ এর মান কিন্তু মিটারে থাকে, পয়েন্ট টু বি নোটেড, এফ এর মান কিসে থাকে, মিটারে থাকে, এই তো ডায়াপ্টারের ভ্যালু। তো 2.5 এবং প্লাসে আছে, তার মানে এখানে এফ কিন্তু প্লাসে ছিল, এটা ইম্পর্টেন্ট কথা তোমাকে মাথায় রাখতে হবে, এফ কিসে ছিল, এফ আমাদের প্লাসে ছিল, এফ এর মান আমাদের কী বেরোবে, মান আমাদের বেরোবে 1/2.5। যদি এফ পজিটিভ হয় তবেই এখানে +2.5 বেরোবে। আর এফ কার পজিটিভ, আমরা জানি এফ হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে এফ হচ্ছে পজিটিভ হয়, উত্তল লেন্সের আমরা জানি এফ পজিটিভ হয়, ঠিক আছে, উত্তল লেন্সের এফ পজিটিভ হয়, তার মানে এটা উত্তল লেন্সের কথা বলছে, এটা বোঝা যাচ্ছে। অনেক সময় দিয়ে দেয় এত সেমি উত্তল লেন্স, এত সেমি অবতল লেন্স, এত সেমি তোমাদের উত্তল দর্পণ, এরকম কিছু দিয়ে দেয়, তো ডেফিনেটলি তা হবে না, উত্তল লেন্সই অ্যান্সার হবে কিন্তু তোমাদের। আচ্ছা এবার দেখো এখানে তোমাদের কি বলেছে, এবার দেখো এখানে সব সেমিতে অ্যান্সার আছে, ঠিক আছে, তো মিটার থেকে সেমিতে কনভার্ট করতে হলে কী হয়, 100 দিয়ে তোমাদের কী করতে হয়, গুণ করতে হয়। তো এফ এর দৈর্ঘ্য 1/25 সেন্টিমিটার দাঁড়িয়েছে, এর অ্যাকচুয়াল ভ্যালু বার করার জন্য আমরা কী করবো, 100 দিয়ে একে গুণ করে দেবো, তো বেসিক্যালি কী হচ্ছে, এখানে একটা 0 যাবে, তো অ্যান্সার কত হবে আমাদের 40, এত সেন্টিমিটার, ঠিক আছে। এইবার তোমার বলো প্লাস হবে না মাইনাস হবে, তো ডেফিনেটলি পজিটিভ হবে, তো দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো পরেরটাতে কি বলেছে দেখো, বলেছে রামের সংশোধনী লেন্সের যে ক্ষমতা সেটা হচ্ছে -6.5, তার মানে ডায়াপ্টার ইকুয়াল টু আমরা জানি 1/5, ডায়াপ্টারের ভ্যালু নেগেটিভ কেন এসছে, কারণ এখানে এফ এর মান নেগেটিভ ছিল তাই, ঠিক আছে, ডায়াপ্টারের মান নেগেটিভ কেন এসছে, কারণ এফ এর মান এখানে নেগেটিভ ছিল তাই, ঠিক আছে। তো আমি এখানে এফ এর মান বার করবো যখন, তখন আমি এফ এর সাইন দেবো না, পয়েন্ট টু বি নোটে, যার সাইন মানে সাইন তারই পুট করবো যার ভ্যালু এখানে গিভেন থাকবে, ঠিক আছে। তো ডায়াপ্টার ইকুয়াল টু 1/f, ডায়াপ্টারের মান রয়েছে 6.5, তো এফ এর মান দেখো অটোমেটিক তুমি নেগেটিভই পারে, এফ যদি এদিকে চলে আসে তো এটা কি 1/-6.5 মানে -1/6.5, এই আমাদের আসবে। আবার বলছি এটা আমাদের কিসে বেরোবে, এটা আমাদের মিটারে বেরোবে, এটাকে সেন্টিমিটারে কনভার্ট করার জন্য কী করবো, 100 দিয়ে আমরা একে গুণ করে দেবো, কারণ আমরা জানি মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমরা 100 দিয়ে কী করি, এটাকে গুণ করি, তবেই এটা সেন্টিমিটারে কনভার্ট হবে। এটাকে সেন্টিমিটারে করার জন্য জাস্ট মিনিট, এটাকে সেন্টিমিটারে করার জন্য আমরা কী করবো, একে 100 দিয়ে গুণ করবো, তবে এটা সেন্টিমিটারে পৌঁছবে, ঠিক আছে। এখান থেকে ক্লিয়ারলি দেখো এখানে আর একটা 10 চলে আসছে তোমাদের, তো এটা আমাদের কত আসছে, এটা আমাদের 2, নিচে আমাদের থাকছে 517, ও 65, সরি 513, 85 দেখছি, 517 65 মানে 85 513 65, তো 13, তার মানে 200/13, এটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এখন আরেকটু করতে বলেছে আমাদের, চলো করা যাক, একে ভাগ করলে বেরিয়ে যাবে, তো 13 আমরা জানি 169, ঠিক আছে, 169 14, দেখো 13 × 13 করলে আমাদের হয় 169, 13 × 14 মানে কি, এর সঙ্গে একটা এক্সট্রা 13 আমাদের যোগ করতে হবে, তো এখনও হচ্ছে না, 13 × 15 করলে দেখি, 13 × 15 করলে 26 যোগ করতে হবে, এর সাথে 26 যোগ করতে হবে, হ্যাঁ এটাই অ্যান্সার হবে, 6 আর 2 8 আর 1 9 আর 15 95, তো 15 পয়েন্ট সামথিং আছে, 15 পয়েন্ট সামথিং আছে, আর নেগেটিভে আসবে, তো ভ্যালু ইজ বি দিস, ঠিক আছে, এটার ভ্যালু হবে -15.38, ঠিক আছে, -15.38 উইল বি দ্য কারেক্ট আনসার। এটা কী করে করলাম আমি বেসিক্যালি কী করলাম, 13 × 15 করলাম, কী করলাম আমি বেসিক্যালি 13 × 15 করলাম, দেখো 13 × 13 মানে 169, আমরা সবাই জানি, 13 × 15 মানে কি, 13 × 15 মানে হচ্ছে 13 × 13 + 2, ঠিক আছে, তো 13 × 13 তো হবেই, মানে 169 তো থাকবেই, তার সঙ্গে এক্সট্রা কী অ্যাড হবে, 13 × 2 অ্যাড হবে, মানে 26 অ্যাড হবে, তার মানে 169 + 2 6, অর্থাৎ 195 হচ্ছে, আর 200 আছে, তো ডেফিনেটলি 195ই যাবে এখানে, তার মানে 15 গুণ হচ্ছে 13-র সাথে, তো 15 দিয়ে দেখলাম অপশান একটাই আছে, নেগেটিভে আছে, তো এটাই আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো পরেরটাতে 49 দাগ, লেন্সের দুটি ফোকাসকে যুক্তকারী রেখাটিকে কি বলা হয়, দেখো যে কোনো একটা লেন্স নিতে পারো, আমি এখানে অবতল লেন্স আছে, উত্তল লেন্স নেওয়া যায়, উত্তল লেন্স নিয়ে তোমাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ধরে নাও উত্তল লেন্স, ঠিক আছে,
উত্তল লেন্সের এদিকে একটা ফোকাস থাকে, এদিকে একটা ফোকাস থাকে। যেহেতু আমরা বস্তুকে নর্মালি এইদিকে বসাই, মানে লেফটের দিকে বসাই, ঠিক আছে, সেই জন্য আমরা ধরে নিই যে রাইট সাইডেরটাই অ্যাকচুয়াল ফোকাস, কারণ লেফটের দিকে বস্তু বসলে লেফটেই আবার ফোকাস তৈরি হতে পারে না, ঠিক আছে। তো লেফটের দিকে বস্তু বসলে রাইটের দিকে ফোকাস তৈরি হচ্ছে। ওকে, তো বেসিক্যালি এখানে এইটা হচ্ছে। এবার তোমরা বলবে স্যার আমরা যখন অবতল দর্পণ পড়ি তখন তো আমাদের যেদিকে বস্তু সেদিকেই ফোকাস থাকে। এটা হতেও পারে, আবার নাও হতে পারে, অসুবিধা কিছু নেই। বাট আমরা যখন লেন্সের কথা বলছি তখন আমরা দেখি যেদিকে বস্তু সেদিকে ফোকাস নর্মালি হচ্ছে না, ঠিক আছে, ক্লিয়ার। তো তোমরা বলছো স্যার অবতল লেন্সে তো হয়, হ্যাঁ অবতল লেন্সেও হয়। উত্তল লেন্সে দেখো, অবতল লেন্সে বস্তু যেদিকে বসে মানে লেফট সাইডে, ফোকাসও সেদিকেই থাকে, ঠিক আছে, এই দুটোকে একটু মাথায় রাখবে। উত্তল লেন্সের ক্ষেত্রে বলছি হয় না, উত্তল লেন্সে ফোকাস যেদিকে তার উল্টো দিকেই বস্তুকে নর্মালি বসে। কারণ উত্তল লেন্স কী করে, রিফ্র্যাকশান হওয়ার পরে এই যে রশ্মিগুলো বেরোচ্ছে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় কী করে, মিলিত করে দেয়। মানে অভিসারী লেন্স সেহেতু এটা এইভাবে কাজ করে। এটা হচ্ছে অভিসারী লেন্স, কনভার্জিং। এটা হচ্ছে অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স, অর্থাৎ ডাইভার্জিং, ঠিক আছে। এটা হচ্ছে অভিসারী, উত্তল বা অভিসারী লেন্স বলা হয়, উত্তল বা অভিসারী লেন্স বলা হয়। যাই হোক, তা আমরা এখানে কি বুঝলাম, যে বস্তু যেদিকে সেদিকে ফোকাস থাকে না এক্ষেত্রে। কোন ক্ষেত্রে? উত্তল লেন্সের ক্ষেত্রে। ওকে, এই যে দুটো ফোকাস, সেটা অবতলেও হতে পারে, উত্তলেও হতে পারে। প্রত্যেকটা লেন্সেরই দুটো করে ফোকাস থাকে। যদি তুমি একে এবং একে যদি জয়েন করিয়ে দাও না, এই দুটোকে যদি তুমি এখানে জয়েন করিয়ে দাও, তুমি একটা রেখা পাবে, ঠিক আছে। এই রেখাটাকে কি বলা হয় জানো? এই রেখাটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। কি বলা হয়? প্রিন্সিপাল অ্যাক্সিস। তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে? প্রিন্সিপাল অ্যাক্সিস। ফোকাল লেন্থ নয়, ফোকাল লেন্থ প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে অবস্থান করে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি, পয়েন্ট টু বি নোটেড, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি, ভালো করে বুঝবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি, এই যে আমি দাগটা টেনেছি, বা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি আমি যে দাগটা টেনেছি, এটা যদি তোমাদের এক্স হয়, এটাও তোমাদের এক্স হবে। আর এই এক্সকেই আমরা বলবো ফোকাল লেন্থ। এক্সকে আমরা কী বলবো? ফোকাল লেন্থ বলবো। কিন্তু এক্স এখানে অ্যান্সার না, এখানে বলেছে এই এফ থেকে এই এফ অবধি। তো এই টোটালটাতে, আর এই এফ থেকে এই এফ অবধি কত হয় তোমাদের? 2x হয়, এক্স প্লাস এক্স 2x, ঠিক আছে। সেটাও দেয় অনেক সময়, যে এফ যদি ফোকাস দৈর্ঘ্য এক্স হয় তাহলে এফ থেকে এফ অবধি ডিস্টেন্স কত? অ্যান্সার তোমাদের হবে 2x। এটা করে মনে রাখবে, এগুলো ঘুরিয়ে প্রশ্ন, কিচ্ছু নয়। ফিগার যদি মাথায় থাকে ইজিলি, উইদাউট আঁকা টাকা যা হোক করে তুমি ইজিলি অ্যান্সার দিতে পারবে। কিন্তু তোমার বেসিক ক্লিয়ার না থাকে, ফিগার যদি মাথায় না থাকে, অনেকে, আমি যদি এক্ষুনি তোমাকে বলি যে অবতল বা উত্তল লেন্সে সেই ছবিটা এঁকে দেখাও যেখানে আমরা ফোকাস এবং পি এর মাঝখানে আমরা একটা বস্তুকে রেখেছি, এর ক্ষেত্রে রে ডায়াগ্রাম কী হবে? তোমরা অনেকে আঁকতে পারবে না। আঁকতে পারবে না মানে কি 100% স্টুডেন্ট আঁকতে পারবে না। খুব একটা কি দুজন, যদি 100 জন আমার সামনে দাঁড়ায়, একজন হয়তো আঁকতে পারবে রে ডায়াগ্রামটাকে, ঠিক আছে। রে ডায়াগ্রাম বেসড কিন্তু প্রশ্ন এবারে পড়বে। আগের বারে একটা দুটো শিফটে দিয়েছে, কিন্তু এবারে ভর্তি করে দেবে, আমি তোমাদের বলে রাখলাম। ওই ডায়াগ্রাম যদি না দেখে তখন মুশলে পড়বে, কিন্তু তখন হয়তো আঁকা আসবে না। ফিজিক্সে এই জায়গায় কিন্তু ফিগার বেস প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু একবার মাথায় ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। সো পড়ে রাখো, সুবিধা হবে। ওকে, চলো নেক্সট, পরেরটাতে কি বলেছে দেখো, বলেছে 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা অভিসারী লেন্স আছে। অভিসারী মানে কি? যেটা একটা নির্দিষ্ট জায়গায় বিন্দুতে মিলিত করবে। অভিসারীর বাংলা মানে ইংলিশ হচ্ছে কনভার্জিং। কনভার্জ শব্দের অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত করে এরকম একটা লেন্স, ঠিক আছে, কনভার্জিং লেন্স, ঠিক আছে। এবং 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটা অপসারী লেন্স স্পর্শ অবস্থায় আছে, মানে দুটো যুক্ত অবস্থায় আছে। তো দেখো এর ফোকাস লেন্থ, অর্থাৎ এই যে অভিসারী লেন্স, এর যে ফোকাস বেরোবে, আমি এত টিক মারছি না, নর্মালি লিখছি, এর ফোকাস কী হয়? পজিটিভ হয়, তো 50 সেন্টিমিটার হবে। আর একটা অপসারী লেন্স মানে কনকেভ লেন্স, কনকেভ মানে অবতল লেন্স, ঠিক আছে। এটা হচ্ছে উত্তল লেন্স, এটা অবতল লেন্স। অবতল লেন্সের ফোকাস কী হয়? নেগেটিভ হয়, তো নেগেটিভ 20 হবে। তো এদের যুগ্ম ক্ষমতা কী হবে? +50 -20কে যোগ করলে আমরা কী পাই? +30, ঠিক আছে। এটা আমাদের কী হবে? এটা আমাদের ফোকাস দাঁড়াবে। এটা আমাদের কী দাঁড়াবে? এটা আমাদের ফোকাস দাঁড়াবে, ঠিক আছে।
এটা আমাদের ফোকাস দাঁড়াবে। এইবার তোমাকে কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে তুমি করবে 1/30 তুমি অ্যান্সার করার চেষ্টা করবে, বাট এটা একটা রং প্রসিডিওর। অনেকেই জানে যে দুটোকে যোগ করতে হয়, কিন্তু কোন দুটোকে যোগ করতে হয় এটা অনেকের মাথায় থাকে না। দেখো কী করতে হয় আমি ভালো করে বলে দিচ্ছি, ভালো করে শোনো। এক্ষেত্রে আমরা যেটা করি আমি বলে দিই, আর এটা সেন্টিমিটারে আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা কিন্তু সেন্টিমিটারে আছে। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দুটো ফোকাস থেকে আমরা ডায়াপ্টার বার করি। দেখো এটা আমাদের সেন্টিমিটারে আছে, এটা কিন্তু মাথা রাখবে, এটাও সেন্টিমিটারে আছে, এটাও তোমাদের সেন্টিমিটারে আছে। একে আগে কী করতে হবে, আমাকে ডি বার করতে হবে। এখান থেকে ডি কত হবে আমাদের 1/20, বাট সেন্টিমিটার। এটাকে আমাকে কি করতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য দেখো মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমরা 100 দিয়ে ইন্টু করি, করে আমরা সেন্টিমিটারে যাই। তো সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে কি করতে হবে, ভাগ 100 করতে হবে, তবে আমরা মিটারে যাব। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভাগ 100 করতে হবে। ঠিক আছে, 1/20 এটা আমাদের কিসে আছে, সেন্টিমিটারে আছে। ঠিক আছে, তো ডায়াপ্টার একে আমার কী করতে হবে, আমাকে ভাগ 20 করতে হবে। ভালো করে খেয়াল করো, দেখো ডায়াপ্টার বার করার আগেই আমাদের কী করতে হবে, এটাকে সেন্টিমিটারে কনভার্ট থেকে, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে। তো -20 দেওয়া ছিল সেন্টিমিটার, এবার আমাদের কিসে হয়ে গেল, মিটারে কনভার্ট হয়ে গেল। এটা আমাদের কী হবে, ভাগ 100, এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এবার আমাদের মিটারে কনভার্ট হয়ে যাবে। এখান থেকে আমরা কী পাচ্ছি, এটা পাচ্ছি আমরা 1/5 এবং নেগেটিভ আছে। আচ্ছা এই তলায় লিখছি, চলো। এটা আমরা কী পাচ্ছি, -1/5 পাচ্ছি। আর এটা আমরা কী পাচ্ছি, +1/2 পাচ্ছি। এবার এখান থেকে ডায়াপ্টার বের করো, এর ডায়াপ্টার কত হবে, -5, আর এর ডায়াপ্টার কী হবে, +2। তো -5 আর +2, এইবার তুমি নেগেটিভ পজিটিভ করো, কত হবে তোমাদের, -3। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমবার যেটা করছিল কিন্তু রং ছিল। তোমরা কী করছিলে, তোমরা ফোকাস দুটোকে যোগ করে 1/something করার চেষ্টা করো, এটা অনেকেই করে, অনেক 90% স্টুডেন্ট এটা করে, এটা রং। প্রথমে মনে রাখবে যখন তোমাদের ফোকাল লেন্থ দেওয়া থাকবে, ঠিক আছে, আগে দেখবে সেটা সেন্টিমিটারে আছে না মিটারে আছে। যদি সেন্টিমিটারে থাকে তাকে মিটারে কনভার্ট করার চেষ্টা করো, অর্থাৎ 1/5। ঠিক আছে, 100 দিয়ে ভাগ করতে হবে। তো দুটোকে ক্ষেত্রে আমি কি করলাম, তাদের ফোকাসটাকে অ্যাকচুয়াল ফোকাস নিয়ে এলাম। এটার ফোকাস হচ্ছে -1/5 মিটার, এটার ফোকাস হচ্ছে -1/2 মিটার। এবার ডায়াপ্টার কী হবে, এর উল্টো হবে। তোমরা বলতে উল্টো কেন হবে, কারণ ডায়াপ্টার বলতে কী বোঝায়, 1/f। তা 1/f মানে কি, একটা করে দেখাচ্ছি, 1/-1/5। এটাকে করলে কি হয়, -5। ঠিক আছে, মাইনাস ওপরে চলে যাবে 5, মানে -5টা টোটালটা উল্টে ওপরে চলে যাবে, এটা -5 হবে। সেম আকার এটা -2 আসবে। ঠিক আছে, তো -5 আর -2 করলে এখানে কি আসছে, -3। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আগে আমাকে দেখতে হবে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে, তারপর সেখান থেকে ডায়াপ্টার বার করতে হবে। দুটো ডায়াপ্টার বার করার পর দুটো ডায়াপ্টারকে আমি যোগ করবো, ফোকাল লেন্থকে যোগ করা যায় না, ডায়াপ্টারকে যোগ করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার। ডাইরেক্ট ফোকাল লেন্থকে যোগ করলে অ্যান্সার বেরোবে না, কিন্তু ডায়াপ্টারকে যোগ করতে হয়। তো এইটা উইল বি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ -3। চলো পরেরটা, ফিগার বেসড কোশ্চেন্সের কথা বলছিলাম। দেখো ফিগার বেসড প্রশ্ন এসে গেছে, বলেছে নিচের চিত্রে দেখানো এবি বস্তু, এবি এই বস্তুটা আছে, এবং যন্ত্র এক্স, এটা একটা যন্ত্র, প্রতিচ্ছবি সিডি তৈরি করছে। প্রতিচ্ছবি কী করছে, সিডি তৈরি করছে। দেখো ভালো করে, এবি ওপরে আছে, এটা ওপরে আছে, তার মানে এটা তো বস্তু, আর বস্তুকে তো সবসময় ওপরেই বসানো হয়। কার ওপরে, প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে, এই যে লাইনের ওপরে। আর প্রতিচ্ছবিও দেখো ওপরেই আছে, পয়েন্ট টু বি নোটেড, প্রতিচ্ছবি কোথায় আছে, উপরেই আছে। ঠিক আছে, এবং দেখো এর থেকে প্রতিচ্ছবি বড়, প্রতিচ্ছবি উপরেই আছে মানে প্রতিচ্ছবি অসৎ। দর্পণ হোক বা লেন্স হোক, যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে অবস্থান করে প্রতিচ্ছবি, তাহলে সেটা অসৎ হবে। আর দেখতে পাচ্ছ অসৎ বড় প্রতিচ্ছবি তৈরি করে। কোন কোন জিনিস অসৎ এবং বড় প্রতিচ্ছবি তৈরি করে আগে ভাবো। দেখো অবতল দর্পণ আর উত্তল লেন্স, অবতল দর্পণ আর উত্তল লেন্স তোমার মাথায় সঙ্গে সঙ্গে খেলবে। যদি এটা খেলতে দেরি হয় তাহলে তোমার প্রিপারেশান ঠিক নেই এখনও। অবতল দর্পণ আর উত্তল লেন্স এরাই অসৎ আর বড় প্রতিচ্ছবি তৈরি করতে পারে। অসৎ আর ছোট প্রতিচ্ছবি তৈরি করে, পয়েন্ট টু বি নোট, এগুলো মনে রাখো, কে তৈরি করে, উত্তল দর্পণ
আর অবতল লেন্স, ঠিক আছে, উত্তল দর্পণ আর অবতল লেন্স কিন্তু তৈরি করে। কিন্তু 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 অবতল দর্পণ দেখো এখানে আছে কনকেভ মিরর, এই যে অবতল দর্পণ এটাও আছে, দেখতে পাচ্ছ অবতল দর্পণ কনকেভ আছে। এখানে দেখো কনভেক্স লেন্স অর্থাৎ উত্তল লেন্স হয়, তাহলে কি দুটোই অ্যান্সার হবে? কিন্তু এবি অপশান তো নেই এখানে। কেন নেই? তার কারণ তোমরা জানো যে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি জানি, রাইট সাইডে এটা উৎপন্ন হয়, আর উত্তল লেন্সের ক্ষেত্রে লেফট সাইডে উৎপন্ন হয়। এখানে কোথায় দেওয়া রয়েছে? রাইট সাইডে দেওয়া আছে। রাইট সাইডে দর্পণে অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়, ঠিক আছে, রাইট সাইডে দর্পণে অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়। অ্যান্সার এখানে কনকেভ মিরর হবে, কনভেক্স লেন্স কিন্তু হবে না। এই কারণে কনভেক্স লেন্সও তৈরি করে কিন্তু কোথায়? লেফট সাইডে তৈরি করে। তা দেখো কিতনা সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, ইতনা সুন্দর প্রশ্ন, খুব ভালো লাগলো রিয়েলি, ঠিক আছে। মানে পুরো পিওর কনসেপ্ট তোমাকে বুঝতে হবে, তবে তুমি অ্যান্সার করতে পারবে। কনসেপ্ট যদি না বোঝো তুমি অ্যান্সার করতেই পারবে না। বোঝা গেছে? চলো পরেরটাতে। এই টাইপের প্রশ্ন আমি আরও তোমাদের ডায়াগ্রামের উপরে প্রশ্ন আমি আমার এতে অ্যাড করে দেবো। আমার যে মক টেস্ট আসছে, মক টেস্ট একটাই দেওয়া হয়েছে আমাদের লাইটের এখনও অবধি, আর গতকাল এসছে, তা ভিডিও সলিউশন করা বাকি আছে। সব কিছু ভিডিও সলিউশন করছি না আমি মক টেস্টে, এটা শুনে অনেকে ভাববে হয়তো। অ্যাকচুয়ালি মক টেস্টের টাফ কোশ্চেন্সগুলো আছে তার ভিডিও সলিউশন করে, যেমন এরকম কোশ্চেন থাকলে তার ভিডিও সলিউশন করে দেবো। এবং আমি এই টাইপের প্রশ্ন আমি কিন্তু মক টেস্টে অ্যাড করব, ঠিক আছে। তোমরা যারা ভাবছো যে স্যার একেবারে পুরো কোর্ট আগে বলুক তারপর আমি প্রিপারেশান শুরু করব, হ্যাঁ বসে থাকো, দই মুড়ি আলু চিড়ে খাও, কোনো অসুবিধা নেই, তারপর হবে কোনো পরীক্ষা, ঠিক আছে। এইভাবে হয়? এইভাবে কি প্রিপারেশান হয়? পরীক্ষা কবে হবে তার বসা না থেকে প্রিপারেশানটাকে চালাতে হয়। আমি বলছি না যে কোর্স নিতে, যে কোনো জায়গা থেকে তুমি মক টেস্ট প্র্যাকটিস করো, যেটা ইম্পর্ট্যান্ট। পরেরটায় চলো। একটি লেন্সের সামনে বস্তু ও প্রতিচ্ছবি সমান আকারের 48 সেমি দূরে পাওয়া গেলে লেন্সটি হলো। একটি লেন্সের সামনে, দেখো পয়েন্ট টু বি নোটেড, খুব ইম্পর্টেন্ট জিনিস, সামনে মানে কিন্তু লেফট সাইডে কথা বলছে, ঠিক আছে। সামনে অর্থ হচ্ছে লেফট সাইড, অলওয়েজ মাথা রাখবে। কোনো জিনিস দর্পণ হোক বা লেন্স হোক, মিরর হোক বা লেন্স হোক, যদি সামনে শব্দটা বলে বুঝবে লেফট সাইড, আর পিছনে বললে বুঝবে রাইট সাইড। এটা একটু মনে রাখবে, ঠিক আছে, কারণ এই কনসেপ্টের ওপরেও কিন্তু প্রশ্ন দেয়, ঠিক আছে। এবার কি বলছে দেখো, কারণ আমরা জানি সবসময় সামনে বস্তু বসে আর বস্তুকে লেফট সাইডে রাখা যায়, ওই জন্য তো ইউ তো নেগেটিভ হয় অলওয়েজ। এভাবে মনে রাখতে পারো, আমি এভাবেই মনে রাখি বেসিক্যালি, ঠিক আছে। যদি কখনো গুলি যায়, এখন তো প্র্যাকটিস করতে করতে তোমাদের করাচ্ছি, প্র্যাকটিস হচ্ছে, আমার এমনি মনে থেকে যায়, বাট যদি কখনো গুলি যায় তখন আমি মনে রাখি ইউ কেন নেগেটিভ হয়, কারণ ইউকে সামনে রাখা হয়, আর সামনে বলতে তার মানে লেফট সাইডে রাখা হয়, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারো, কারণ ইউ তো দর্পণ হোক আর লেন্স হোক অলওয়েজ নেগেটিভ হয়, কারণ কোনো কিছু সামনে রাখা হয় তাকে, ঠিক আছে। ওকে, এবার কি বলছে দেখো, বলেছে যে সমান আকারের পাওয়া যাচ্ছে, সেম সাইজ, পয়েন্ট টু বি নোটেড, সেম সাইজ, এটা গেল প্রথম কথা। সেম সাইজ 48 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, সেম সাইজ এবং 48 সেন্টিমিটার দূরে, আর লেন্সের কথাই জিজ্ঞেস করেছে, দর্পণের কথা বলেনি, কারণ দর্পণেও কিন্তু অবতল দর্পণে কিন্তু সেম সাইজ প্রতিবিম্ব পাওয়া যায়। তো 48 সেন্টিমিটার দূরে মানে কি এটা 2F এ উৎপন্ন হচ্ছে, এটা যদি 2F হয়, কারণ আমরা জানি 2F এ রাখলে 2F-এই প্রতিবিম্ব পাওয়া যায় এবং সম আকারের প্রতিবিম্ব পাওয়া যায়, কিন্তু সৎ হয়, মানে 2F এর যদি ওপরে রাখো এখানে গিয়ে নিচে তৈরি হয়, ঠিক আছে, এখানে গিয়ে নিচে তৈরি হয়। আর 2F বলতে এটা কোন 2F? এটা হচ্ছে লেফট সাইডের 2F, এটা হচ্ছে লেফট সাইডের 2F, এটা হচ্ছে রাইট সাইডের 2F। এটা কি? এটা হচ্ছে রাইট সাইডের 2F। আচ্ছা 1 মিনিট, লেন্সের সামনে বস্তু ও প্রতিচ্ছবি সমান আকারে এত সেমি দূরে পাওয়া গেলে, এটা একটুখানি মিস্টেক হয়েছে। মিস্টেক এই কারণে হয়েছে, মানে ইংলিশ ঠিক ছিল, বাংলা করতে গিয়ে মিস্টেক হয়েছে। এখানে বলেছে মানে একটা বস্তুকে লেন্সের সামনে রাখলে এরকম হবে, প্রতিচ্ছবি সমান আকারের পাওয়া যায়, এইটা তোমাদের হবে, ঠিক আছে। এখানে ওটা কেটে দাও, একটি লেন্সের সামনে বস্তু রাখলে, এখানে তোমরা একটা জিনিস করে নাও, এখানে রাখলে শব্দটাকে উল্লেখ করে দাও, তাহলে ব্যাস মিটে গেল, তাহলে এই কোশ্চেন্সটা ঠিক হয়ে যাবে। রাখলে প্রতিচ্ছবি সমান আকারের 48 সেন্টিমিটার দূরে পাওয়া গেলে লেন্সটি, ঠিক আছে। এবার দেখো মানে কি বলছি আমি, যে এইটা কেন অ্যান্সার হবে, কারণ দেখো তোমরা যদি 2F ডিস্ট্যান্সে লেফট সাইডে বস্তুকে বসাও, এখানে কি আছে? এখানে আছে তোমাদের বস্তু, তাহলে প্রতিবিম্ব রাইট সাইডে উৎপন্ন হবে, এটা প্রতিবিম্ব, এবং প্রতিবিম্ব সমান আকারের উৎপন্ন হবে, এবং ডেফিনেটলি লেন্সটা কী হবে? কনভেক্স লেন্স হবে, অর্থাৎ উত্তল লেন্স হবে।
ঠিক আছে, অর্থাৎ উত্তল লেন্স হবে। অলওয়েজ মাথায় রাখবে। দেখো উল্টো করে দিয়েছি, কারণ এটা কেমন প্রতিবিম্ব? সৎ প্রতিবিম্ব। কারণ লেন্সের ক্ষেত্রে সৎ প্রতিবিম্বই রাইট সাইডে পাওয়া যায়। ঠিক আছে, তো দেখো 2f এর ভ্যালু যদি 48 হয়, তাহলে এফ এর ভ্যালু কী হবে? তার হাফ হবে, দ্যাট মিনস 24 সেন্টিমিটার হবে। তো কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 24 সেন্টিমিটার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কনভেক্স লেন্স 48 বলে অ্যান্সার হবে না, 48 কিন্তু আগে কাটতে হবে। কনকেভ লেন্স বলেছে, কনকেভ লেন্স অ্যান্সার হবে না, কারণ কনকেভ লেন্স সমান আকারের প্রতিচ্ছবি দেয় না। কনকেভ লেন্স মানে হচ্ছে যেটা কিনা অবতল লেন্স। অবতল লেন্স সমান আকারের প্রতিচ্ছবি দেয় না, অবতল লেন্স তোমাদের ছোট প্রতিচ্ছবি দেয়, ছোট, অসৎ এবং ছোট। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। এই টাইপের প্রশ্ন আমি মক টেস্টেও রাখবো, এই 53 দাগ, তোমার 51 দাগের মতো যে প্রশ্ন। চলো পরেরটা। আচ্ছা 51 দাগ দেখো, 51 দাগের প্রশ্ন স্কিপ হয়ে গেছিলো, আমি ওই 51 দাগ বললাম বলে একবার চেক করে দেখলাম 51 দাগটা করানো হয়নি তোমাদের। বলে যে 5 সেন্টিমিটার উঁচু একটি বস্তু আছে, ঠিক আছে, 30 সেমি দূরে উত্তল লেন্সের সামনে রাখা হয়েছে। তো 30 সেমি দূরে রাখা হয়েছে উত্তল লেন্সের, ঠিক আছে। তোমাদের বলেছে প্রতিচ্ছবি উচ্চতা তোমাদের কত হবে। আচ্ছা 1 মিনিট, ফোকাস দৈর্ঘ্য দেওয়া উচিত ছিল যে 5 সেমি উচ্চ একটা বস্তুকে তোমাদের রাখা হয়েছে সেমি দূরে। দাঁড়া 1 মিনিট, ম্যাগনিফিকেশানে দুটো ফর্মুলা হয়, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, এটা একটা হয়। ম্যাগনিফিকেশানের আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে ভি বাই ইউ, এটা একটা হয়। এখানে কি কি দেওয়া আছে? এখানে ভি তো দেওয়া নেই, ভি আমাদের বার করতে হবে। ইউ গিভেন আছে -30 সেমি, আর অবজেক্ট হাইট গিভেন আছে, সেটা হচ্ছে 5 সেমি। তার মানে বেসিক্যালি আমাদের এখানে এটাও মিসিং, এটাও মিসিং। এরকম মিসিং হলে কী করে চলবে? একটা কিছু দিতে হবে। দাঁড়া 1 মিনিট, কেউ করো না প্রশ্নটাকে, একটু দাঁড়াও। ঠিক বলছি তো নাকি? ঠিকই তো বলছি। তোমাদের কিছু একটা তো দিতে হবে, ফোকাস দৈর্ঘ্য দাও, তাহলে আমি ভি বার করতে পারি। চলো একটা কাজ করি, আমি তোমাদের প্রশ্নটাকে ঘুরিয়ে দিচ্ছি। চলো আমি এখানে একটা কাজ করে দিচ্ছি, আমি এখানে এফ দিয়ে দিচ্ছি তোমাদের। ধরে নাও এফ হচ্ছে তোমাদের 15 সেন্টিমিটার। চলো এফ হচ্ছে তোমাদের 15 সেন্টিমিটার। এইবার করো, দেখো এফ যদি 15 সেন্টিমিটার বলে, ভালো করে বোঝো, আমি ইচ্ছা করে দিলাম কোশ্চেনটা। চলো এটাকে একটা তোমাদের এক্সপেরিমেন্টাল কোশ্চেন হিসেবে নিচ্ছি, দেখি কার পাওয়ার কতটা। এটা কি আমাকে সলভ করতে হবে? আমি কি অ্যান্সার বার করতে পারবো না? আমাকে সলভ করতে হবে। ফার্স্ট আগে উত্তর দাও, আমাকে কি, আমি যেই বললাম এফ হচ্ছে 15 সেন্টিমিটার, আমাকে কি এটা সলভ করতে হবে? এটা আমাকে ফার্স্ট বলো, এটা কি আমাকে সলভ করতে হবে? তুমি বলবে না স্যার, সলভ করার দরকার নেই। এফ 15 সেন্টিমিটার, তাহলে 2f হচ্ছে 30 সেন্টিমিটার। 2f এ আপনি বস্তুকে বসিয়েছেন, সমান আকারের প্রতিবিম্ব পাবো। বস্তু যতটা উচ্চ, প্রতিবিম্ব উচ্চতা একই হবে, তখন অ্যান্সার হবে 15 সেন্টিমিটার। তাহলে আমাকে কি করতে হলো? না করতে হলো না। এইবার আমি তোমাদের আস্তে আস্তে ব্যাপারটাকে একটু ঘোরাবো। কেমন করে ঘোরাবো স্যার? আমি তোমাদের এফ এখানে 15 সেন্টিমিটার দিয়েছি, এবারে আমি এফের মান কোথায় লিখি? চলো এই জায়গায় লিখে দিচ্ছি। আচ্ছা এই নীলকালিতে যেগুলো লিখেছি সেগুলো তো আমি মুছিয়ে দিই, কারণ এগুলো তো নেই এখানে। আচ্ছা থাক, চলো যদি আবার লাগে। ধরো আমি এফের মান এখানে তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের 20 সেন্টিমিটার। এফের মান আমি দিচ্ছি 20 সেন্টিমিটার, ঠিক আছে। এফের মান আমি 20 সেন্টিমিটার দিচ্ছি। দেখো এফের মান 20 সেন্টিমিটার দিচ্ছি, তার আর বস্তুকে তুমি কোথায় রেখেছো? 30 সেন্টিমিটার। মানে এফ আর 2f এর মাঝখানে তুমি বস্তুকে রেখেছো। দেখো এফের মান 20 সেন্টিমিটার, তাহলে 2f হবে তোমার 40 সেন্টিমিটার। তুমি বস্তুকে এরকম জায়গায় রেখেছো, মানে 30 সেন্টিমিটারে তুমি বস্তুকে রেখেছো। ধরে নাও এটা মানে 30 সেন্টিমিটার পড়ছে। এফ আর 2f এর মাঝখানে যখন তুমি কোনো বস্তুকে রাখো, এফ আর 2f এর মাঝখানে যখন তুমি কোনো বস্তুকে রাখো, তখন প্রতিবিম্ব আমার সৎ তৈরি হয়, এবং প্রতিবিম্ব আমার কেমন তৈরি হয়? বড় তৈরি হয়, সৎ আর বড় তৈরি হয়। তার মানে তখন কিন্তু আমার 2 সেমি অ্যান্সার হবে না, হবে না। 5 সেমি অ্যান্সার হবে না, হবে না। 10 সেমি অ্যান্সার হতে পারে, 15 সেমি অ্যান্সার হতে পারে। কিন্তু যেহেতু আমি এখানে এই দুটো পসিবল অ্যান্সার হতে পারে, এই দুটো কি অ্যান্সার হতে পারে? হতে পারে না। এটাকে আমি এক্সপেরিমেন্টাল হিসেবে নিচ্ছি, মানে তোমাদেরকে বোঝাচ্ছি যে কেমনভাবে অপশান এলিমিনেট করতে হয়। হবে কি বলো, ইয়েস অর নো বলো। কারণ আমরা জানি 3টে ক্ষেত্রে আমরা বড় প্রতিবিম্ব পাই, ঠিক আছে। 3টে ক্ষেত্রে আমরা উত্তল লেন্সে বড় প্রতিবিম্ব পাই। একটা হচ্ছে
পি আর এফ এর মাঝখানে এই পয়েন্টে, দ্বিতীয় হচ্ছে এই পয়েন্টে, তৃতীয় হচ্ছে এই পয়েন্টে, এই তিনটে পয়েন্টে আমরা বড় প্রতিবিম্ব পাই। এখানে গেলে আমরা সমান পাই, তারপর থেকে ছোটোতে আরম্ভ করে অবতল দর্পণের সঙ্গে উত্তল লেন্সের একটা মিল পাওয়া যায়। এখানে এফ আর টু এফ, ওখানে এফ আর সি থাকে। টু এফের জায়গায় কী লিখি আমরা? অবতল দর্পণে সি লিখি, ব্যাস কিছু না। ঠিক আছে, তো আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম যে এটা কি, এগুলো সব বড় প্রতিবিম্ব দেবে, কিন্তু এই একটা ক্ষেত্রে আমাদের অসৎ দেয়, এগুলোর ক্ষেত্রে সব আমাদের সৎ প্রতিবিম্ব দেয়। এরপর থেকে যা আসবে সব সৎই আসবে, এই একটা ক্ষেত্রে আমাদের অসৎ দেয়। পি আর এফ এর মাঝখানে এখানে আমাদের অসৎ প্রতিবিম্ব দেয়। ওকে, গুড টু গো। আচ্ছা, তো এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? হতে পারে এটা দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হলো না, কারণ আমি একটা অদ্ভুত ভ্যালু নিয়েছি। তো দেখো, চলো ট্রাই করা যাক, করে বের করা যাক কোনটা অ্যান্সার হবে, আদৌ ওটা অ্যান্সার হবেও কি না। চলো বের করা যাক একবার। তো এখান থেকে আমরা কি করতে পারি? দেখো, আমাদের এখানে কী দেওয়া আছে বলো তো? ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদের ভি আর ইউ বার করতে হবে, কারণ ম্যাগনিফিকেশনের একটা ফর্মুলা হচ্ছে ভি বাই ইউ। এটার সঙ্গে এটাকে ইকুয়াল করলে আমরা এটা পেয়ে যাব। তো আমরা এখানে লিখছি 1/, আমি এইটাকে কেটে দিচ্ছি, কেমন? হ্যাঁ, তো 1/f ইকুয়াল টু 1/v মাইনাস 1/u, এই যে ফর্মুলা হয়। এফ এর ভ্যালু এখানে কি আমাদের হচ্ছে 20, উত্তল লেন্স, এফ পজিটিভ হবে, তো প্লাস 1/20। এগুলো যদি বেশি ভাবতে থাকো তাহলে গন্ডগোলে পড়ে যাবে। ভি আমাদের বার করতে হবে, তো কোনো ভ্যালুই নেবো না। ইউ এর মান আমাদের নেগেটিভ হয়, তো নেগেটিভটা এখানে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ 30, তাই তো 30 সেমি দূরে 30 নিচ্ছি। এবার আমরা একটা কাজ করছি, কী করছি? আমরা এই পজিটিভটাকে আমরা ওদিকে নিয়ে যাচ্ছি, তা নেগেটিভ হয়ে যাবে। তার মানে এখানে আমাদের কী পাবো? 1/v এর ভ্যালু আমরা কী পাবো? 1/20 মাইনাস 1/30, এ আমরা পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি এর মান আমাদের কী আসছে? 60, এটা আসবে 3, এটা আসবে 2, এখান থেকে আমাদের আসবে 1/60। তো ভি এর যে মান পাচ্ছি, দেখো আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি 60। তোমরা বলতে স্যার ভি এর মান 60 পজিটিভে কী করে আসছে? দেখো, আমরা সৎ প্রতিবিম্ব পাচ্ছি যখন আমরা 30-এ বসাচ্ছি, আর সৎ প্রতিবিম্ব আমাদের লেন্সের রাইট সাইডে উৎপন্ন হয়, লেন্সের ক্ষেত্রে রাইট সাইডে। সেই জন্য ভি এর মান আমরা পজিটিভ পেয়েছি, কারণ প্রতিবিম্ব যেহেতু রাইট সাইডে উৎপন্ন হচ্ছে, প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ আসবে, সেই জন্য আমরা ভি এর মান কী পেয়েছি? পজিটিভ পেয়েছি। দেখো, ভি এর মান অটোমেটিক অঙ্কই বলে দিচ্ছে পজিটিভ, আমাদের কিছু করতেই হলো না। এইবার আমরা কী করবো? এই ভি বাই ইউ বসাবো এই জায়গায়, আর এই দুটোকে ইকুয়াল করবো। এটাও এম এর ভ্যালু, এটাও এম এর ভ্যালু, দুটোকে কেন না ইকুয়াল করি? তো এখানে আমরা ভি বাই ইউ পুট করে দিচ্ছি একেবারে। ইমেজ হাইট আমাদের বার করতে হবে, অবজেক্ট হাইট আমাদের 5 সেমি দেওয়া আছে। 5 সেমি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। কেন? কারণ দেখো, বস্তু উচ্চতা অলওয়েজ পজিটিভ হয়। তোমরা বলবে কেন পজিটিভ হয়? কারণ বস্তুকে অলওয়েজ প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে বসানো হয়, ওই জন্য বস্তু উচ্চতা অলওয়েজ পজিটিভ নিতে হয়। ভি বাই ইউ, ভি এর মান কত আসছে আমাদের 60, দেখবো অটোমেটিক নেগেটিভ অ্যান্সার দেবে। আর প্রতিবিম্ব দূরত্ব আমাদের কত ছিল? দেখতে পাচ্ছি 30 এবং নেগেটিভ 30। ঠিক আছে, এটাই কাটলে আমরা দেখতে পাবো এখানে আমাদের -2 আসবে। তো 5 দুগুণে কী আসবে? 10 আসবে। ইমেজ হাইট এখানে কী আসবে? -10 সেন্টিমিটার। তোমরা -10 সেন্টিমিটার কেন? দেখো, 10 সেন্টিমিটার আমাদের বলে দিচ্ছে অবজেক্ট 5 সেন্টিমিটার হলে ইমেজ হয়েছে 10 সেন্টিমিটারের, অর্থাৎ প্রায় দুগুণ বড় হয়েছে। প্রথম কথা, দুগুণই বড়, প্রায় কি দুগুণই বড় হয়েছে উচ্চতা। কেন বড় হয়েছে? কারণ সৎ প্রতিবিম্ব এই তিনটে ক্ষেত্রে বড় হবে, এক্ষেত্রেও বড় হবে, ওই জন্য দেখো বড় প্রতিবিম্ব তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে সৎ প্রতিবিম্ব ম্যাগনিফিকেশান নেগেটিভ হয়, এটা তো ম্যাগনিফিকেশানেরই ভ্যালু রে বাবা, I/H ম্যাগনিফিকেশানের ভ্যালু, তো ম্যাগনিফিকেশান আমাদের নেগেটিভ হবে। তোমরা বললে ম্যাগনিফিকেশান নেগেটিভ কেন হবে? কারণ সৎ প্রতিবিম্ব প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে অবস্থান করে, তাই। ঠিক আছে, সেকেন্ড ম্যাগনিফিকেশান নেগেটিভ হবে, তো 10 সেন্টিমিটার ভ্যালু হবে। তোমরা বলছে নেগেটিভ কেন নেই এখানে, ক্যান্সার ভুল আছে না। দেখো, উচ্চতা নেগেটিভ পজিটিভ হয় না, নেগেটিভ বলে দিচ্ছে এটা উল্টো, অর্থাৎ সৎ প্রতিবিম্ব। এই উল্টো বা সৎ বোঝানোর জন্য অঙ্ক এটাকে নেগেটিভ বলছে, কিন্তু উচ্চতা তো নেগেটিভ হয় না রে বাবা, উচ্চতা তো উচ্চতাই হয়। ঠিক আছে, সেই জন্য 10 সেন্টিমিটার এখানে অ্যান্সার আসবে, কিন্তু এই দুটো তো অ্যান্সার আসবে না, প্রথমেই বলে দিয়েছিলাম। এটা এক্সপেরিমেন্টাল কোশ্চেন্স হিসাবে নিতে পারো তোমরা। দেখো, এখন যে কোনো প্রশ্ন পড়তে পারে, এটাই করবো স্যার ওটাই করবো না এমন কোনো ব্যাপার নেই, যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো। নেক্সট চলো পরেরটা। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন বলেছে, নিম্নের কোন বিন্দুটি সবসময় লেন্সের প্রধান অক্ষের ওপর অবস্থান করে? দেখো, অপটিক্যাল কেন্দ্র এখানে বলেছে প্রধান অক্ষের ওপর অবস্থান করে, ওপর মানে কিন্তু উপর দিকে বলেনি, ওপর মানে উপর, এরকম উপরে অবস্থান করবে। ঠিক আছে, দেখো, পয়েন্ট অফ রিফ্র্যাকশান সবসময় যে উপরে অবস্থান করে তা নয়, পয়েন্ট অফ রিফ্র্যাকশান প্রধান অ্যাক্সিসের নিচে বা উপরে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে। ঠিক আছে,
ওপর আপে অবস্থান করতে পারে, আবার ডাউনেও অবস্থান করতে পারে। এক্স্যাক্টলি একে টাচ করে উপরে করছে তা নয়। তোমরা বলবে স্যার আপে বলেনি অ্যাকচুয়ালি, ঠিক আছে। পয়েন্ট অফ ইনসিডেন্স, দেখো পয়েন্ট অফ ইনসিডেন্স ভালো করে বুঝবে। পয়েন্ট অফ ইনসিডেন্স কোথায় কোথায় হতে পারে? একটা কোনো তোমাদের যে কি বলে কোনো জিনিস পড়ছে তার পয়েন্ট অফ ইনসিডেন্স কোথায় হতে পারে? দেখো আমি একটা জিনিস বলি, ভালো করে বোঝো। ধরো আমি এখানে একটা উত্তল লেন্সকে আঁকলাম, ধরো এখানে এটা আছে আমার, এটা হচ্ছে আমার উত্তল লেন্স, ঠিক আছে, এটা উত্তল লেন্স। এবার এই উত্তল লেন্সের ধরে নাও, এই কাইটে দেখাই, উত্তল লেন্সে ধরে নাও এই জায়গায় গিয়ে তোমাদের আপতিত হলো, তাহলে এইটা পয়েন্ট অফ ইনসিডেন্স হয়ে গেল, এই পয়েন্ট, এটা পয়েন্ট অফ ইনসিডেন্স হয়ে গেল। এটা পয়েন্ট অফ ইনসিডেন্স হলো কি হলো না? ইয়েস। ধরো কোনো বস্তু এইখানে গিয়ে আপতিত হলো, তাহলে এটা পয়েন্ট অফ ইনসিডেন্স হলো। আবার কোনো লাইট ধরো ওখান দিয়ে আসছে, এসে ধরো এইখানে গিয়ে আপতিত হলো, তাহলে এটা হয়ে গেল পয়েন্ট অফ ইনসিডেন্স, ঠিক আছে। অর্থাৎ পয়েন্টস অফ ইনসিডেন্স ক্যান বি এনিহোয়ার, আপে হতে পারে, ডাউন হতে পারে, এর ওপরেও হতে পারে, একে ছাড়াও হতে পারে। তো এটাও বেসিক্যালি আপ ডাউন বা এর ঠিক ওপরেও হতে পারে। কিন্তু অপটিক্যাল সেন্টার, ঠিক আছে, যেটাকে আমরা ও বলে ডিনোট করি, এটা কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসে অলওয়েজ উপরে থাকে। একটু ওপরেই হয়ে গেল আমার, এটা অলওয়েজ কী হবে? উপরেই থাকে। প্রিন্সিপাল অ্যাক্সিস কী হবে? অলওয়েজ উপরে থাকে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার কী হবে? অনলি 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, অনলি 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এখানে যা বাংলা লেখা আছে সেই অনুযায়ী অ্যান্সার এই আসছে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, বলেছে একটা 40 সেমি, এটা তোমাদের 40 সেন্টিমিটার, ঠিক আছে, এটা তোমাদের 20 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি বস্তুকে 40 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সের সামনে রাখা হয়েছে। তো ক্লিয়ার দেখতে পাচ্ছ 20 সেমি মানে এফ এর ভ্যালু হচ্ছে 20, তাহলে 2f এর ভ্যালু কী হবে? তোমাদের 40 হবে। তো 40তে রাখা হয়েছে, তার মানে বস্তুটা রিয়েল হবে, প্রতিবিম্ব রিয়েল হবে এবং সেম সাইজ প্রতিবিম্ব তোমাদের উৎপন্ন হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি রিয়েল, ইনভার্টেড অ্যান্ড ডিমিনিশড, নো, রিয়েল, ইনভার্টেড অ্যান্ড সেম সাইজ, রিয়েল, ইনভার্টেড অ্যান্ড সেম সাইজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোনো কোশ্চেন্সে কোনো উত্তর দেওয়ার সময় এক্ষেত্রে কোনো অঙ্ক করার দরকারই নেই কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট আমার পরেরটায় যাবো। পরের প্রশ্ন কী বলেছে দেখো, বলেছে 12 সেমি লম্বা একটা বস্তু আছে, 15 সেমি দূরে অবতল লেন্সের সামনে রাখা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু কনকেভ লেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে। কনকেভ লেন্স তোমাকে বলেছে প্রতিচ্ছবির দূরত্ব তোমাদের কী হবে সেটা তোমাদের বার করতে বলেছে। দেখো আমরা একটা জিনিস তোমাদের একটু বলে দিই, অবতল লেন্স হচ্ছে এরকম দেখতে হয়। অবতল লেন্স আমরা জানি, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা যদি কোনো বস্তুকে রাখি না, অবতল লেন্সের ক্ষেত্রে মনে রাখবে এইটা হচ্ছে আমাদের ও, মানে অপটিক্যাল সেন্টার থেকে ইনফিনিটি অর্থাৎ ব্যাপক দূরত্ব, এই দুটোর মাঝখানে আইএন বলে লিখছি, আইএনএফ বলে লিখছি, এই দুটোর এইটার মাঝখানে কোথাও, সেটা তুমি এফে বসাও, 2f এ বসাও, এনিওয়্যার, এইখান থেকে এইখানে মাঝখানে কোথাও তুমি যদি বস্তুকে বসাও, ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব যেটা উৎপন্ন হয় সেটা তোমাদের উৎপন্ন হয় সি থেকে এফের মধ্যে, ঠিক আছে, সি থেকে এফের মধ্যে তোমাদের প্রতিবিম্ব পাওয়া যায়। আর যদি তুমি ইনফিনিটিতে কোনো বস্তুকে বসাও, তুমি যদি ইনফিনিটিতে এক্স্যাক্টলি ইনফিনিটিতে বস্তুকে বসাও, তাহলে এফে তোমাদের প্রতিবিম্ব তৈরি হয়। এই হচ্ছে অবতল দর্পণের কেস। অবতল দর্পণে জাস্ট এই দুটো কেসই হয়, যেখানে খুশি বসাও না কেন ওইখানে তৈরি হবে। এবার এখানে কি বলেছে? এখানে বলেছে 12 সেমি লম্বা একটা বস্তু, ঠিক আছে, 15 সেমি দূরে বস্তু, 15, আমার ইউ এর ভ্যালু হচ্ছে 15 সেমি, এটা তো আমাদের নেগেটিভ 15 হবে, ঠিক আছে। আর 8 সেমি ভার্চুয়াল প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তার মানে দেখো ছোটো হবে, ডেফিনেটলি এটা অবতল দর্পণ, সো অসৎ এবং ছোট প্রতিচ্ছবি দেবে, অসৎ মানে ভার্চুয়াল। তো এখানে তোমাদের কি বলেছে যে প্রতিচ্ছবি কত হবে? তো ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ইকুয়াল টু তোমাদের ভি বাই ইউ। এম এর ফর্মুলা, এটাও এম এর ফর্মুলা, এটা এম এর ফর্মুলা, ম্যাগনিফিকেশনের ফর্মুলা, দুটোকে ইকুয়াল করে দাও। তো ইমেজ হাইট কত বলেছে আমাদের? 8 বলেছে। অবজেক্ট হাইট কত বলেছে আমাদের? 12 বলেছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, এটা আমাদের নেগেটিভ হবে, এটা আমাদের নেগেটিভ হবে। তোমরা বলে কেন? কারণ কি বলেছে? অবজেক্ট হাইট, আচ্ছা হাইট তো নেগেটিভ হয় না, এটা দুটো নেগেটিভ হবে না, সরি, এই জায়গায় কোনো পজিটিভ বা নেগেটিভের ব্যাপার নেই, এখানে সবই পজিটিভ হবে। তোমরা বলে কেন? কারণ ইমেজও তোমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে অবস্থান করে, আর মানে অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে ইমেজ প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে অবস্থান করে, আর অবজেক্ট অলওয়েজ প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে বসানো হয়, তো দুটোই এখানে পজিটিভ নেবে, ঠিক আছে। এই জায়গায় একটা ব্যাপার আছে, ভি এর মান কী হবে? ভি এর মানই তো বার করতে বলেছে, তো যেটার মান বার করতে বলেছে নেগেটিভ তাকে নেবো না, আর ইউ এর মান অটোমেটিক নেগেটিভ হয়, তো নেগেটিভ নেবো আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 3, এটা আমাদের 2, 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের 5, তো 5 দুগুণ আমাদের হচ্ছে 10, তো নেগেটিভ আনসার আসবে। কেন আনসার আসবে? কারণ দেখো এখানে যে প্রতিবিম্ব দূরত্ব, নট উচ্চতা, প্রতিবিম্ব দূরত্ব সেটা আমাদের নেগেটিভে আসবে। তোমরা বললে কেন? কারণ অসৎ প্রতিবিম্ব লেন্সের কোন দিকে উৎপন্ন হয়? বাম দিকে, দ্যাট ইজ ওয়াই অ্যান্সার আমাদের -10 আসবে আমাদের অ্যান্সার।
অলওয়েজ মাথা রাখবে ম্যাগনিফিকেশান, আমি এইটা বারবার বলছি, অনেকে ভুলে যায়, অসতের ক্ষেত্রে ম্যাগনিফিকেশান আমাদের পজিটিভ আসে, কিন্তু ভি আমাদের নেগেটিভ আসে কখন? যখন আমরা লেন্সের কথা বলছি, লেন্সে, ঠিক আছে? দর্পণে ঠিকের উল্টো হয়, দর্পণে কী হয়, ঠিকের উল্টো হয়। অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে লেন্সে এটা হয়, ম্যাগনিফিকেশান পজিটিভ, ভি আমাদের নেগেটিভ। যদি দর্পণের কথা বলি তাহলে অসদে আমাদের মনে রাখবে ম্যাগনিফিকেশান এখানেও আমাদের পজিটিভ আসে, কিন্তু ভি আমাদের এখানে পজিটিভ আসে, অর্থাৎ দর্পণে দুটোই পজিটিভ, লেন্সে ম্যাগনিফিকেশান পজিটিভ হলেও ভি আমাদের নেগেটিভ হয় অসদের ক্ষেত্রে, ঠিক আছে? এই দুটোকে একটু গোলাবে না, প্লিজ মনে রাখবে। চলো নেক্সট পরেরটায়। যাদের কোশ্চেন অ্যান্সারিং করার সময় মনে হচ্ছে স্যার সব গুলিয়ে যাচ্ছে, তাদের বেসিক ক্লিয়ার নেই, তাহলে বেসিক একবার ভালো করে পড়ো, তারপরেই এই সব ভিডিও দেখো। ভিডিও দেখে লাভ নেই কোনো, যদি তোমার না বেসিক ক্লিয়ার থাকে। যদি কোনো রশ্মি একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মিটি কোন বিন্দু দিয়ে যাবে? প্রধান অক্ষের সঙ্গে যখন সমান্তরালে কোনো রশ্মি আপতিত হচ্ছে, ঠিক আছে, তখন তারা রিভার্ট ব্যাক করার সময় এফ এর মধ্য দিয়েই তারা গমন করে, এটাকে আমরা এফ বলি, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? প্রিন্সিপাল ফোকাস। পরেরটায় চলো। বলছে একটি বিন্দু আলোক স্রোত থেকে অর্থাৎ পয়েন্ট সোর্স থেকে কোনো একটি অপটিক্যাল সিস্টেমে আপতিত হয়ে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মি উৎপন্ন হলো, সিস্টেমটি কি হতে পারে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মি উৎপন্ন হলো, আচ্ছা, তো বলছে যে সিস্টেমটি কি হতে পারে? দারুণ কোশ্চেন্স, ভেরি ভেরি গুড কোশ্চেন্স। অ্যান্সার কী হবে এটার? অ্যান্সার হবে তোমাদের আইদার কনকেভ মিরর অর কনভেক্স লেন্স। কেন? কারণ যদি কনকেভ মিররের কথা বলো, আর কনকেভ মিররে তুমি যদি এফে কোনো বস্তুকে রাখো, এটা ধরো একটা ডুম, এটা একটা পয়েন্ট অবজেক্ট হয়ে গেল। এখান থেকে যখন কোনো জিনিস উৎপন্ন হবে, অর্থাৎ এফে কোনো বস্তুকে রাখলে, ঠিক আছে, তখন এ যে প্রতিবিম্ব তৈরি করবে সেটা ডাইরেক্ট কী হবে? ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে? আমরা জানি এইভাবে যাবে, ঘুরবে এবং এইভাবে উৎপন্ন হবে, এইভাবে যাবে এবং এইভাবে যাবে, অর্থাৎ দেখো এই দুটো রশ্মি কী হয়ে যাচ্ছে? একে অপরের সাথে প্যারালাল হয়ে যাচ্ছে না? খেয়াল করো, আশা করি বোঝাতে পারছি। এই হচ্ছে তোমাদের এফ, এখানে কোনো বস্তুকে রেখেছো, একটা ডুমকে ধরো বসিয়ে দিয়েছো, ডুম, ঠিক আছে? তো এই রশ্মিটা এইভাবে যাবে, এর গায়ে ঠিকরাবে এবং ঠিকরানোর পরে কী হবে? এ বেরিয়ে যাবে সোজা, এইভাবে প্যারালাল হবে। এই রশ্মি যখন এখানে ঠিক রবে তখন এ এর সঙ্গে বেরিয়ে যাবে, তো ডেফিনেটলি এ প্যারালাল হবে। তো অবতল দর্পণ বোঝা গেল, এটা অবতল দর্পণ। অবতল দর্পণ কেমন করে হচ্ছে? আচ্ছা, মানে উত্তল লেন্সে দেখাই। এ হচ্ছে তোমাদের উত্তল লেন্স, ঠিক আছে, এবং তুমি এদিকের এফ পয়েন্টে কোনো বস্তুকে রেখেছো, ঠিক আছে? ধরো এখানে একটা মোমবাতিকে রেখেছো, সাপোজ ধরো এখানে একটা মোমবাতিকে রেখেছো। যখন তুমি মোমবাতিকে রাখবে তখন কী হবে? একটা তোমাদের আলোকরশ্মি তৈরি হবে যেটা এর সাথে প্যারালাল যাবে। কার সাথে? প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল যাবে। প্যারালাল গিয়ে কী করবে? এদিকে রেফের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর একটা রশ্মি কী করবে? সি এর মধ্যে দিয়ে, মানে এখানে ও এর মধ্যে দিয়ে যাবে। একটু তোমাদের দেখাই, এই ডায়াগ্রামটা এরকম হয়, ঠিক আছে? এই ডায়াগ্রাম বেসড কোশ্চেন্স কিন্তু এগুলো। ও এর মধ্যে দিয়ে যাবে এবং এই জায়গায় কোথাও একটা কী করবে? মিট করবে, এ বেঁকবে, আর এও সিমিলারলি এভাবে কোনোভাবে বেঁকবে, এরম জায়গায় মিট করবে, ঠিক আছে? এরম জায়গায় কোথাও কিন্তু এ মিট করবে, ওকে? তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, মিট করবে না, মানে একে অপরের, একটু ভুল হয়েছে আমার আঁকা, সরি ফর দ্যাট। সবসময় মিট করিয়ে কী হয়েছে? আমিও মিটিং করে ফেলেছি। 1 মিনিট, আঁকাটা একটু ভুল হয়েছে। কী হবে? এই রশ্মিটায় এই ফোকাসে যখন, এটা হচ্ছে তোমাদের উত্তল লেন্সের ফোকাসে যখন একটা মোমবাতিকে তুমি বসিয়ে দিয়েছো, তখন এর ডায়াগ্রামটা এরকম হয়। একটা রশ্মি কী হবে? এখানে গিয়ে পড়বে এবং প্রতিসারিত বেরিয়ে যাবে, আরেকটি কী হবে? এর সাথে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? 1 মিনিট, আগে প্রিন্সিপাল অ্যাক্সিসটা একটু করে নিই, ঠিক আছে? কেমন? প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্য দিয়ে বেরিয়ে যাবে একটা রে, আর একটা রে এর সাথে প্যারালাল বেরিয়ে যাবে, এরমভাবে বেরিয়ে যাবে। এক্স্যাক্টলি এইটাই তোমাদের হবে, এক্স্যাক্টলি, ঠিক আছে? এই হবে, এটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এটা এইভাবে বেরিয়ে, এবং এই দুটো রশ্মি থেকে একের সাথে প্যারালাল আছে, দেখো এটাও প্যারালাল, এইটার সাথে এটা কি হচ্ছে? প্যারালাল মানে এরকমকেই খালি প্যারালাল বলে তা না, এরকম দুটোকেও প্যারালাল বলবে যখন এই দুটোর মধ্যে ডিস্ট্যান্স সেম থাকবে, তখন এদেরকে আমরা প্যারালাল বলি। কেমন? তো এখানে দুটো ক্ষেত্রেই প্যারালাল তৈরি হতে পারে, সেটা হচ্ছে আইদার এটা কনকেভ মিরর হবে, অর্থাৎ অবতল দর্পণ হবে, অথবা এটা উত্তল লেন্স হবে। পরেরটা চলো। দুটি লেন্স স্পর্শ অবস্থায় রাখা আছে, তাদের যৌগিক ক্ষমতা P = P1 + P2 হয় কখন?
দেখো আমরা যদি একটা অবতল লেন্সকে নেই, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অবতল লেন্স, ওকে, আর আমরা যদি একটা উত্তল লেন্সকে নেই, তো আমরা জানি অবতল লেন্সের যে পাওয়ার হয় সেটা নেগেটিভ হয়, আর উত্তল লেন্সের পাওয়ার হয় পজিটিভ। তো এদের দুটোকে যখন যোগ করব, অ্যান্সার আমাদের পজিটিভও হতে পারে, অ্যান্সার আমাদের নেগেটিভও হতে পারে। দেখো এখানে P1 আর P2কে দুটোকে পজিটিভ নেওয়া হয়েছে। দেখো P1 আর P2কে P=P1 + P2 কখন হয়, মানে দুটোই আমাদের পজিটিভ নেওয়া হয়েছে, ঠিক আছে, দুটোই আমাদের কী নেওয়া হয়েছে, পজিটিভ নেওয়া হয়েছে। তাহলে কখন হবে, তখন যদি সেটা তুমি দুটো উত্তল লেন্সকে অ্যাড করো, ঠিক আছে, দুটো উত্তল লেন্স ইফ দে আর কনভেক্স। P1 + P2 কখন হয়, P=P1 + P2 হয়। অলওয়েজ অ্যান্সার হতে পারে, যদি P1 আর P2 নেগেটিভ পজিটিভের তো কোনো ব্যাপার এখানে দেখছি না, তো এটা অলওয়েজ হবে। যৌগিক ক্ষমতা তুমি এখানে অলওয়েজ করে দাও, অলওয়েজই অ্যান্সার হবে। দেখো এখানে একটা ফর্মুলা বেসড কোশ্চেন দিয়েছে, সোজা কথা বলতে, ঠিক আছে, ফর্মুলা বেসড, তো এটা অলওয়েজ হবে। দেখো -D + D হবে, এই আমাদের হবে, এটা আমাদের P1, এটা আমাদের P2, = আমরা P পাবো। বোঝাতে পারলাম আমি? তো এটা তো অলওয়েজ হবে। P1 + P2 কখন হবে, অলওয়েজ হবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এটা আমাদের অ্যান্সার। কোশ্চেনটাকে এমন করে দিয়েছে, দেখলে লোকে কী হবে, একটু ঘাবড়ে যাবে, আর কিছু না, এটা অলওয়েজই হবে। তো এই তোমাদের 60 নম্বর দাগ অবধি কোশ্চেন্স ছিল, টোটাল 30 কোশ্চেন্স করানো হলো, ঠিক আছে। 58 দাগের যে কোশ্চেন্সটা আগের দিনে কোশ্চেন ছিল ওটা ধরেও হয়তো 31টা হয়ে যাচ্ছে। যেটা বলছি সেটা হচ্ছে যে মক টেস্ট আমাদের যে কোর্স সেটা চলছে, মেন কোর্সের মধ্যে মক টেস্ট আছে, ঠিক আছে। মক টেস্ট আমাদের এবার থেকে পার ডে দেওয়া হবে। কালকেও তোমাদের লাইটের মক টেস্ট আপলোড করা হয়েছে, আজকেও তোমাদের লাইটের একটা মক টেস্ট আসবে, তার সঙ্গে তোমাদের বায়োলজির মক টেস্ট আসবে, ঠিক আছে। লাইটের মক টেস্টের সাথে বায়োলজি মক টেস্ট তোমাদের আজকে দেওয়া হবে। কেমিস্ট্রি মক টেস্ট আমি যতদূর জানি নেক্সট উইক থেকে তোমাদের কেমিস্ট্রি মক টেস্ট স্টার্ট করা হবে, ঠিক আছে, নেক্সট উইক থেকে। এইভাবে আমাদের ক্লাস করানো হচ্ছে। আর আমরা ভেবেছি যে ফ্রিতেও তোমাদের মিনিমাম 10টা মতো তোমাদের ফ্রি মক টেস্ট, 100 মার্কসের মক টেস্ট ফ্রিতে আমরা দেওয়ার কথা ভেবেছি, ঠিক আছে। তো যারা মক টেস্ট অ্যাটেম্প করতে চাইছো, কিনতে চাইছো, তারা নিতে পারো 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।